আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাসই হয়ে গেছে। আর বেশি ক্লাস বাকি নেই, আর 4 থেকে 5টা ক্লাসের মধ্যে আমরা এই পুরো অধ্যায়টাই কমপ্লিট করে ফেলবো। তো অলরেডি তোমার অঙ্গাণু শেষ, ক্রোমোজোম, নিউক্লিক অ্যাসিড সবই মোটামুটি আলোচনা করে ফেলছি। তো তোমাদের প্রথম থেকে এই অধ্যায় শুরু থেকে 3টা প্রসেসের কথা বলতেছিলাম: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো এখন আমরা মূলত এই 3টা প্রসেস গুলো নিয়ে আলোচনা করব। তো প্রতিটা প্রসেস একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওতে প্রথম যে প্রসেসটা আছে রেপ্লিকেশন, তো আজকের ভিডিওতে আমরা মূলত এই রেপ্লিকেশন প্রসেসটা নিয়ে আলোচনা করব। A to Z পুরো রেপ্লিকেশন প্রসেসটা আমরা আজকের ভিডিওতে কমপ্লিট করব। তো চলে আসি আমাদের আজকের ভিডিওর টপিক কি, রেপ্লিকেশন। রেপ্লিকেশন, তো এটা হলো আমাদের আজকের টপিক। এখন এগুলা যেহেতু প্রসেস, আর একটা জিনিস আগে বলে রাখি, তোমরা যখন তোমাদের এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষাতে তোমার ধরো এক সেট সিকিউতে অবশ্যই এই প্রসেস গুলা থাকবে। ধরো গতে একটা প্রসেস থাকে, ঘতে একটা প্রসেস থাকে, বা গতে অন্য কিছু থাকলেও ঘতে একটা প্রসেস থাকে। অর্থাৎ একটা সিকিউতে কোনো না কোনো জায়গায় এই 3টা প্রসেসে যে কোনো একজনকে তুমি পাবা। আমি বুঝতে পারতেছো যে প্রসেস গুলা ইম্পর্টেন্স কত বেশি। এখন এইখানে প্রসেস গুলা তোমরা কিভাবে শিখবা? প্রসেস গুলো তোমাদের নিজের মতো করে জিনিসগুলো একটু মাথায় গেঁথে নেওয়া লাগবে। অর্থাৎ তোমার বই হলো বইয়ের ভাষায়, মানে সুন্দর মতো সাবলীল ভাষায় জিনিসটা বলে দিছে, কিন্তু তোমার বইয়ের ভাষায় যদি তুমি করতে চাও তাহলে তোমার জিনিসটা মুখস্থ করা লাগবে। বাট মুখস্থ করলে তুমি জিনিসটা মাথায়ও রাখতে পারবে না, গুলায় যাবে, পরীক্ষার খাতায় লিখতেও পারবে না। কারণ এখানে অনেক বড় একটা প্রসেস লেখা রয়েছে, কিন্তু তোমার পরীক্ষার খাতায় তো তুমি এত টাইম পাবা না এত কিছু লেখা। তো তোমার নিজের ভাষায় যদি তুমি পড়ো তাইলে তুমি জিনিস একটু কমাইতে পারবা, কমাই হলো নিজের ভাষায় সুন্দর মতো করে ছোট করে লিখতে পারবা। এজন্য তোমাদেরকে এই প্রসেস গুলা নিজের ভাষায় পড়তে হবে। তো আমি তোমাদের কিভাবে পড়াবো? আমিও তোমাদেরকে ওই যে ওইটাই মানে নিজের ভাষায় পড়ানোর ট্রাই করবো। অর্থাৎ তোমরা নিজের ভাষায় যাতে পড়তে পারো, বইয়ের ভাষায় যাতে তোমাদের পড়া না লাগে, ওই জিনিসটার উপরে আমি মেইনলি ফোকাস করবো। আমি একটু তোমাদের শিখাই দেবো যে মানে প্রসেস গুলো মূলত কোন উপায়ে পড়তে হয়, তো উপায়টা তোমাদেরকে শিখাই দেবো। আর বই দাগানো বলতে এখানে আমি তোমাদেরকে প্রসেসের ভিতর থেকে কিছু দাগাই দিব না। আজকের ভিডিওটা পুরোপুরি তোমাদের নোটের উপরে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস লিখে দেবো, তোমরা ওইগুলা লিখে নিবে। আর ওই প্রসেসের ভিতরে কিছু এমসিকিউ আছে, তো এমসিকিউ গুলা আমি একটু তোমাদের বলে দিব, তো তোমরা ওইগুলা একটু দাগায় নিও। তাছাড়া বাকিটুকু আমি প্রসেসের ভিতরে কিছু তোমাদেরকে বলবো না, ওটা আমি জাস্ট এখানে শিখাবো, তোমরা সুন্দর মতো নোট করে নিবা। তো শুরু করে আজকে আমাদের ক্লাস হলো রেপ্লিকেশন। তো তোমরা তোমাদের বইতে রেপ্লিকেশন টপিকটাই যাও, কিছু জিনিস দাগিয়ে দেবো। এগুলো মূলত তোমার এমসিকিউ এর জন্য দাগিয়ে দিচ্ছে। অর্থাৎ এই প্রসেসের মধ্যে যদি এমসিকিউ আসে তাহলে এইগুলো আসতে পারে। নেক্সটে আমি তারপরে তোমাদেরকে মূলত প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো তোমরা চলে যাও রেপ্লিকেশন টপিকটাতে। তো রেপ্লিকেশন টপিকটাতে যাও। তো এই যে তোমার যেখানে তোমার নিউক্লিক আছে, অর্থাৎ ডিএনএ আর আরএনএ পার্থক্য সবটা শেষ হয়েছে, তারপরের পৃষ্ঠায় মূলত এই রেপ্লিকেশন টপিকটা আছে। তো টপিকটার নাম কি? টপিকটার নাম হলো ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন। তো ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন, তো এখানে তুমি সেকেন্ড লাইনে লেখা আছে ডিএনএ অণুর, তার একটু করে পরে লেখা আছে প্রতিলিপনের জন্য 3টি প্রকল্প, 3টি অনুপ্রকল্প। তো এই 3টা জিনিস দেখাও, ডিএনএ অণুর দেখাও, প্রতিলিপনের জন্য দেখাও, 3টে অনুকল্প দেখাও। দেন দেখবা যে একটুকরা নিচেই 1 2 3 দ্বারা, অর্থাৎ এখানে প্রথমে দিয়ে আছে 1, পাশে 2, তারপরে 3, এইটা দাগাবা না। তার একটু করে পরে লেখা আছে নিম্নে প্রক্রিয়াগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো। এর নিচে আবার লেখা আছে 1 দিয়ে বোল্ড করে সংরক্ষণশীল অনুকল্প, 2 দিয়ে বোল্ড করে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প, 3 দিয়ে বোল্ড করে বিস্তৃণশীল অনুকল্প। তো এরকম ভাবে তোমার লেখা আছে। তো তোমরা কি করবা? তোমরা হলো এই 3টা পয়েন্ট, 1 2 3 বোল্ড করে লেখা রয়েছে, এই 3টা পয়েন্ট তোমরা দাগাও। অর্থাৎ সংরক্ষণশীল প্রকল্প এতটুকু দাগাও, তারপরে অর্ধ সংরক্ষণশীল অনুকল্প এতটুকু দাগাও, আর বিস্তৃণশীল অনুকল্প এতটুকু দাগাও। এই 3টা তোমরা দাগিয়ে নাও। এই 3টা দাগানোর পরে তোমাদের এর আশেপাশে কিছু দাগানো লাগবে না, কারণ আমরা মূলত এখানে শিখবো কি, এখানে মূলত আমরা এই যে এখানে 3টা ছবি দিয়ে আছে, দেখো পাশে 3টা ছবি দিয়ে আছে, এই 3টা ছবি দেখে আমরা মূলত প্রসেস কি শিখবো। আমরা ভিতরে কিছু রিডিং করবো না, তোমাদেরকে ছবি দেখেই জিনিসগুলো শিখাবো। যখন বোঝাবো তখন তোমরা বুঝতে পারবা। গেল, তারপরে দেখবে একটা প্যারা আছে, প্যারাটা 1957 থেকে 58 এইভাবে লিখে শুরু হয়েছে। তো এই প্যারার প্রথমে একটা লাইন বোল্ড করে দেওয়া হয়েছে কি, ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এই পুরা লাইনটুকু দেখো। তারপরে এক লাইন পরে দেখবা যে একটা ব্যাকটেরিয়ার নাম আছে ইকোলি ব্যাকটেরিয়াটা দেখাও। তার নিচে দেখবা যে একটা ওয়ার্ড আছে মানব হেলাকোষ এতটুকু দেখাও, যে হেলাকোষ এতটুকু দাগাও। দাগানোর পরে একটু করে পরে একটা শৈবালের নাম আছে ক্লেমিডোমোনাস, এই ক্লেমিডোমোনাস ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে দেখবা যে নিচে তোমার লেখা আছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন, এতটুকু দাগাও। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ করেন, এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে হলো তোমার এতটুকু দাগাও। এতটুকু দাগানোর পরে তোমরা একদম নিচে চলে আসো।
নিচে দেখবা যে একটা বোল্ড লাইন দিয়ে আছে, দেখি বোল্ড লাইন দিয়ে তোমার লেখা আছে অর্ধ সংরক্ষণ প্রক্রিয়ায় ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন। তো এইখানে যাও, এখানে গেলে এখানে যাওয়ার পরে দেখবা যে তোমার মাঝখানে তোমার 4 লাইন পরে দেখবা বোল্ড করে একটা লাইন লেখা আছে, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে তার প্রতিরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয় তাকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। এই পুরা লাইনটুকু দেখাও। এই লাইন দেখানোর পরে তোমার পাশে আরেকটা লাইন আসে, কোষ চক্রের এস ধাপে ডিএনএ এর রেপ্লিকেশন সম্পন্ন হয়। এই পুরা লাইনটুকু দেখাও। কোষ চক্রের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়, এই পুরা লাইনটুকু দেখাও। দাগাইলা, দাগানোর পরে দেখো পাশের পৃষ্ঠায় চলে আসো, পাশের পৃষ্ঠায় চলে আসো। তো পাশের পৃষ্ঠায় চলে আসার পরে দেখবা যে তোমার প্রথমে একটা প্যারা আছে, তারপরে একটা প্যারা, মানে একটা প্যারা শুরু হয়েছে, প্যারার জন্য লেখা আছে ডিএনএ অণুর রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান, ডিএনএ অণুর রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান। তো এই যে প্যারা আছে, এই প্যারা তোমার 4 নাম্বার লাইনে একটা ওয়ার্ড লেখা আছে, রেপ্লিজোমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ, রেপ্লিজোমের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ। এই লাইনটুকু দেখাও। এই লাইনটুকু দাগাইলে, এই লাইনটুকু দাগানোর পরে তুমি হলো নিচে চলে আসো। নিচে তোমার নিচে হলো তোমার হলো এই যে একটা মানে ধাপ 1 লিখে ডিএনএ ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ, এই যে একটা প্যারা আছে। তো এই প্যারা দেখবা যে দ্বিতীয় লাইনে লেখা আছে রেপ্লিকেশন সূচনায়, দ্বিতীয় লাইনে লাস্টে লেখা আছে রেপ্লিকেশন সূচনায়। তো এই রেপ্লিকেশন সূচনায় এতটুকু দাগাও। তার একটু ওটা পরে দেখো অঞ্চলকে লেখা আছে, অঞ্চলকে ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে একটু ওটা পরে দেখবা লেখা আছে ওরি বলা হয়। তাহলে রেপ্লিকেশন সূচনায় এতটুকু দাগাও। নিচের লাইনে অঞ্চলকে লেখা আছে, তার একটু করে পরে লেখা আছে ওরি বলা হয়, তো এতটুকু দাগাও। এতটুকু দাগাইলে, এতটুকু দাগানোর পরে তোমার হলো 1 2 এরকম পয়েন্ট দেয়া আছে, 1 2 এরকম পয়েন্ট দেয়া আছে। তো 2 নাম্বার যে পয়েন্ট আছে, 2 নাম্বার পয়েন্টের তোমার হলো তোমার 2 নাম্বার পয়েন্টে তোমার হলো কত, 4 নাম্বার লাইনে বোল্ড করে দেখো একটা এনজাইমের নাম লেখা আছে টপো আইসোমারেজ। তো এই টপো আইসোমারেজ ওয়ার্ডটা দাগাও, টপো আইসোমারেজ ওয়ার্ডটা দাগাও। টপো আইসোমারেজ ওয়ার্ডটা দাগাইলা, দাগানোর পরে দেখবা যে 2 লাইন পরে একটা লাইন লেখা আছে আদি কোষে এই কাজটি গাইরেস এনজাইম করে থাকে, আদি কোষে এই কাজটি গাইরেস এনজাইম করে থাকে। তো এতটুকু দাগাও যে আদি কোষে এই কাজটি গাইরেস এনজাইম করে থাকে। তো এতটুকু দাগাইলেই হচ্ছে। পরের পৃষ্ঠায় চলে যাও, পরে কিচ্ছু দাগাবে না, দেন 2টা পৃষ্ঠা করে দেখবা যে এরপরে 2টা পৃষ্ঠা 3টা পৃষ্ঠা স্কিপ করো, 2টা পৃষ্ঠা স্কিপ করে তারপরে পৃষ্ঠা আসো। দেখো একটা ছক দেয়া আছে, ছকে লেখা আছে উপাদান আর ডিএনএ রেপ্লিকেশনের কাজ। এই ছকটা যেই পৃষ্ঠায় আছে ওই পৃষ্ঠায় আসো। ওই পৃষ্ঠায় আসার পরে দেখবা যে ওই পৃষ্ঠা তোমার এই ছকের একটুকুটা উপরে দেখবা যে 3টা জিনিস লেখা আছে, যে ইউভি রশ্মি বিষাক্ত মৌল আর হলো কার্সিনোজেনিক পদার্থ। এই 3টা ওয়ার্ড দাগাও, ইউভি রশ্মি বিষাক্ত মৌল আর কার্সিনোজেনিক পদার্থ, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবা নিচে একটা ওয়ার্ড ইংলিশে লেখা আছে মিসম্যাচ, এই মিসম্যাচ ওয়ার্ডটা দাগাও, মিসম্যাচ ওয়ার্ডটা দাগাও। মিসম্যাচের একটু করে পরে বোল্ড করে লেখা আছে কোলন ক্যান্সার, তো কোলন ক্যান্সার ওয়ার্ডটা দাগাও, কোলন ক্যান্সার ওয়ার্ডটা দাগাও। তার নিচে দেখো লেখা আছে চর্মরোগ, বোল্ড করে লেখা আছে নিচে চর্মরোগ, চর্মরোগ ওয়ার্ডটা দাগাও। তার নিচে দেখো বোল্ড করে লেখা আছে স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার ওয়ার্ডটা দাগাও, স্কিন ক্যান্সার ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তারপরে দেখবো যে একটা আছে, একটা প্যারা শুরু হয়েছে, রেপ্লিকেশন কমপ্লেক্স নামক একটা প্যারা শুরু হয়েছে, রেপ্লিকেশন কমপ্লেক্স নামক একটা প্যারা শুরু হয়েছে। এই প্যারার দ্বিতীয় লাইনে লেখা আছে হলো, দেখবা দ্বিতীয় লাইনের লাস্টে লেখা আছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম, এতটুকু দেখাও, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম এতটুকু দেখাও। তার একটু করে লেখা আছে প্রধান উপাদানগুলো এতটুকু দেখাও, প্রধান উপাদানগুলো এতটুকু দেখাও। দাগানোর পরে এখানে দেখো কয়েকটা এনজাইমের নাম আছে, তো আমরা কোন কোন এনজাইম সম্পর্কে জানবো। প্রথমে টপো আইসোমারেজটা দাগাও, টপো আইসোমারেজ এবং এর কাজ দুইটাই দাগাও। তারপরে ডিএনএ হেলিকেজ আর হলো এর কাজ দুইটাই দাগাও। তারপরে কি আছে, তারপরে হলো তোমার ডিএনএ পলিমারেজ দাগাও। ডিএনএ পলিমারেজ 3 আছে, তারপরে হলো তোমার ডিএনএ পলিমারেজ 3 আছে। এইখানে যাও, এখানে যাওয়ার পরে দেখবা যে এই মানে এর কাজের ভিতরে পরিপূরক স্ট্র্যান্ড গঠন করে, এতটুকু দাগাও, পরিপূরক স্ট্র্যান্ড গঠন করে এতটুকু দাগাও। এতটুকু দাগাইলে, দেখানোর পরে পাশে একটা লাইন আছে ডিএনএ প্রুফ রিডিং করে, এতটুকু দাগাও, যে ডিএনএ প্রুফ রিডিং করে এতটুকু দাগাও। তো দাগানোর পরে দেখবা যে তারপরে একটা এনজাইম আছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা দাগাও। দাগানোর পরে দেখবা পাশের কাজটা লেখা আছে, এর কাজে তুমি দাগাবা ডিএনএ অণুর, এতটুকু দাগাও। তারপরে একটু উপরে লেখা আছে পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে না আসে, এতটুকু দাগাও, পুনরায় দ্বিতন্ত্রী অবস্থায় ফিরে না আসে, এতটুকু দাগাও। তারপরে দেখবা যে লাইগেস এনজাইম আছে, লাইগেসের কাজটা দেখাও, যে ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে, এতটুকু দেখাও। ওকাজাকি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে, এতটুকু দেখাও।
দাগাইলা, দাগানোর পরে দেখবা যে তারপরে আছে প্রাইমেজ এনজাইম। প্রাইমেজ এনজাইমের কাজটা দেখো। প্রাইমেজ এনজাইমের কাজটা হলো এর কাজটাও দেখো, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের প্রান্তে যুক্ত করে, আরএনএ প্রাইমারকে স্ট্র্যান্ডের প্রান্তে যুক্ত করে, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে এটা ডিএনএ পলিমারেজ এক। ডিএনএ পলিমারেজ একের কাজটা তোমাদের লাগতেছে না, এতটুকু জানলেই হচ্ছে। ডিএনএ পলিমারেজ একটা স্কিপ করো, করার পরে তোমার হলো ইসে আহ, এই হলো তোমার মূলত হলো রেপ্লিকেশন। এতটুকুই তোমরা রাখো, এতটুকুই দাগায় রাখো, যেহেতু একটা প্রসেস। এর ভিতরে আমি যেগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো মূলত তোমার এমসিকিউ আকারে আসতে পারে, এইগুলো মূলত তোমার এমসিকিউ আকারে আসতে পারে। তো এমসিকিউর জন্য এই জিনিসগুলো একটু তোমার জানা লাগবে। আর এছাড়া প্রসেসটা কি, প্রসেসটা এখন আমি তোমাদেরকে শেখাবো। তো আমি আশা করতেছি তোমরা সবাই দাগিয়ে নিচ্ছ। আজকে তেমন কিছু বললাম না, তো যতটুকু বলেছি ততটুকু তোমরা একটু প্রপারলি দাগায় নাও। ভিডিওটা একটু মানে পজ করো বা পিছনে যাও, যেভাবে হোক জিনিসটা একটু প্রপারলি দাগায় নাও। এখন আমি তোমাদের মূলত প্রসেসটা এক্সপ্লেন করবো, যে আসলে প্রসেসটা কি। তো আজকে আমাদের প্রসেস কি, আমাদের প্রসেস হলো রেপ্লিকেশন। কিসের রেপ্লিকেশন? ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আমি সেই প্রথম থেকে মানে এই পর্যন্ত অনেকবার তোমাদেরকে বলেছি যে ডিএনএ রেপ্লিকেশন। তো ডিএনএ রেপ্লিকেশন মূলত মানে বেসিকলি জিনিসটা কি, জিনিসটা হলো একটা পুরাতন ডিএনএ আছে, ধরো এটা একটা পুরাতন ডিএনএ, এটা একটা পুরাতন ডিএনএ। এখান থেকে আমরা কি তৈরি করবো? এখান থেকে আমরা একটা নতুন ডিএনএ তৈরি করবো। এটাই মূলত তোমার বেসিক্যালি ডিএনএ রেপ্লিকেশন প্রসেস। এই প্রসেসটা কি, প্রসেসটা হলো একটা পুরাতন ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি করবো। এটাই মূলত প্রসেস। তো এই প্রসেসটা কিন্তু এত মানে দেখে তো মনে হচ্ছে যে একটা পুরাতন ডিএনএ থেকে এক নতুন ডিএনএ তৈরি হয়ে গেছে, বাট জিনিসটা আসলে কেমনে হয়েছে ওইটাই মূলত আমাদের এই যে এই মানে এই টপিকটাতে আলোচনা করা হয়েছে, যে মানে জিনিসটা আসলে কেমনে তোমার হলো পুরাতন ডিএনএ থেকে নতুন ডিএনএ হয়েছে। তো ওইটা আজকে আমরা শিখবো। ধরো, তো চলে আসো আজকে। তাহলে আজকে তোমাদের প্রথমে যেটা দাগাই দিছি, এই যে রেপ্লিকেশন, এই যে ডিএনএ যে রেপ্লিকেশন আছে, এখন এটা সম্পর্কে তোমার তিনটা তিনটা অনুকল্প দিছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা তিনটা অনুকল্প দিছে। তো প্রথমত তোমাদের অনুকল্প তিনটার নাম জানা লাগবে। তো প্রথম অনুকল্প কি? প্রথম অনুকল্প হলো তোমার সংরক্ষণশীল অনুকল্প। সংরক্ষণশীল, সংরক্ষণশীল অনুকল্প। এখন সংরক্ষণশীল অনুকল্প কি? ধরে এইটা একটা ডিএনএ, এইটা একটা ডিএনএ। তো এই যে এই একটা ডিএনএ, এখন ডিএনএ ডিএনএ একটা ডিএনএ আছে। এখন কি হবে? এর হলো রেপ্লিকেশন হবে। তো এই রেপ্লিকেশনটা আমরা কি করবো? এই রেপ্লিকেশনটা হলো আমরা সংরক্ষণশীল প্রক্রিয়াতে করব। সংরক্ষণশীল প্রক্রিয়াতে করব। সংরক্ষণশীল প্রক্রিয়াতে রেপ্লিকেশন করলে কি হবে? তোমার দুইটা ডিএনএ তৈরি হবে। এই একটা ডিএনএ তৈরি হলো, আর এই আরেকটা ডিএনএ তৈরি হলো। এই দুইটা ডিএনএ তৈরি হলো, এখন দুইটা ডিএনএ তৈরি হলো। এখন সংরক্ষণশীল প্রক্রিয়ায় যদি ডিএনএ তৈরি হয়, ধরো এই যে ডিএনএ, এই ডিএনএ হলো দুইটা স্ট্র্যান্ড আছে, এই ডিএনএ দুইটা স্ট্র্যান্ড আছে। তো আমি তোমাদেরকে আগে একটা কথা বলে রাখি, যে এই যে মাতৃ, এটা ধরো আমার মাতৃ ডিএনএ, কারণ এখান থেকে তৈরি হচ্ছে, তো এটাকে আমি মাতৃ ডিএনএ বললাম। তো মাতৃ ডিএনএ দুইটা স্ট্র্যান্ডকে আমি ধরো মাতৃ স্ট্র্যান্ড বললাম, মাতৃ স্ট্র্যান্ড বললাম। মাথায় রাখবে এই একটা এই সূত্র, এই একটা সূত্রে, এটা একটা মাতৃ স্ট্র্যান্ড, এটা আর একটা মাতৃ স্ট্র্যান্ড। তো এই যে দুইটা ডিএনএ তৈরি হয়েছে, তো এই যে ধরো এই ডিএনএ, তো এই ডিএনএ তে তোমার দুইটা স্ট্র্যান্ডই হলো তোমার মাতৃ স্ট্র্যান্ড। এই ডিএনএ তে তোমার দুইটা স্ট্র্যান্ডই হলো তোমার মাতৃ স্ট্র্যান্ড, আর এই ডিএনএ তে তোমার দুইটা স্ট্র্যান্ডই হলো নতুন স্ট্র্যান্ড, নতুন স্ট্র্যান্ড। অর্থাৎ জিনিসটা মানে সংরক্ষণের প্রসেসটা এরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে যে তোমার ধরো মাতৃ ডিএনএ তে তোমার দুইটা স্ট্র্যান্ড আছে। তো কি হবে? যখন হলো সংরক্ষণশীল প্রক্রিয়াটা হবে, তখন তোমার প্রতিটা স্ট্র্যান্ড কি করবে? প্রতিটা স্ট্র্যান্ড হলো একটা করে নতুন স্ট্র্যান্ড তৈরি করবে। স্ট্র্যান্ড তৈরি করার পরে ধরো এই যে এ একটা তৈরি করলো, এ আর একটা তৈরি করলো, দুইজন মিলে দুইটা নতুন স্ট্র্যান্ড তৈরি করলো। এখন করার পরে কি হবে? করার পরে তারা আর নতুন স্ট্র্যান্ডকে নিজের সাথে রাখবে না, নিজের কাছে রাখবে না। অর্থাৎ মাতৃ স্ট্র্যান্ড যেরকম দুইটা মাতৃ স্ট্র্যান্ড একসাথে ছিল, ওইভাবে ওই দুইটা মাতৃ স্ট্র্যান্ড একসাথে থাকবে। আর দুইটা নতুন স্ট্র্যান্ড তৈরি করেছে, ওই দুইটা নতুন স্ট্র্যান্ড একসাথে হয়ে একটা ডিএনএ তৈরি করবে। এটা হলো তোমার মূলত সংরক্ষণশীল প্রসেস। অর্থাৎ এখানে তোমার যে মাতৃ স্ট্র্যান্ডটা ছিল, অর্থাৎ মাতৃ ডিএনএ যে মাতৃ স্ট্র্যান্ডটা ছিল, তো দুইটা মাতৃ স্ট্র্যান্ড দুইটা নতুন স্ট্র্যান্ড তৈরি করছে, ভালো কথা। এখন তারা কি করছে? তারা এই যে নতুন স্ট্র্যান্ড তৈরি করছে, এদেরকে আর নিজের সাথে রাখে নাই। অর্থাৎ মাতৃ স্ট্র্যান্ড গুলো আগের মতো মাতৃ ডিএনএ হিসেবে থেকে গেছে, আর নতুন স্ট্র্যান্ড দুইটা একত্রিত হয়ে একটা নতুন ডিএনএ তৈরি করছে। এটাই হলো তোমার হলো সংরক্ষণশীল স্ট্র্যান্ডের মূল কথা। এখন অত ওই যে বইতে তোমার বলা আছে, অত পড়ে কোনো লাভ নাই, অত কিছু পড়ে তোমার মাথা খারাপ হবে। জাস্ট তুমি যদি বেসিক জিনিসটা বুঝো তাইলেই হয়ে যাচ্ছে। যে হলো মাতৃ ডিএনএ তে দুইটা মাতৃ স্ট্র্যান্ড ছিল, তারা হলো দুইটা নতুন স্ট্র্যান্ড তৈরি করছে। তৈরি করার পরে মাতৃ স্ট্র্যান্ড দুইটা একসাথে থেকে গেছে, আর নতুন স্ট্র্যান্ড দুইটা একসাথে থেকে তো এই যে দুইটা ডিএনএ তৈরি হয়েছে। অর্থাৎ এই হলো আমাদের আগে সেই মাতৃ স্ট্র্যান্ড, অর্থাৎ এই যে মাতৃ ডিএনএ, এটাও সেই মাতৃ ডিএনএ, কিন্তু এটা হলো আমার একটা নতুন ডিএনএ। এই হলো কাহিনী। অর্থাৎ এইটা কি, এটা কি সেই মাতৃ ডিএনএ রয়েছে।
এর কোনো চেঞ্জ আসে না, এটা সেই মাতৃ ডিএনএ হিসেবেই রয়েছে। বাট এইটা কি, এটা হলো আমার নতুন ডিএনএ। এই হলো মূলত তোমার সংরক্ষণশীল প্রক্রিয়া। তো সংরক্ষণশীল প্রক্রিয়া আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি। এখন কি হবে, এখন আমরা সংরক্ষণশীল, এখন কি, এখন হলো ধরো অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, অর্ধ সংরক্ষণ, আরেকটা কি, অর্ধ সংরক্ষণশীল অনুকল্প। এখন অর্ধ সংরক্ষণশীল অনুকল্পতে কি হবে, অর্ধ সংরক্ষণশীলে কি হবে, তো অর্ধ সংরক্ষণশীলে কি হবে, অর্ধ সংরক্ষণশীলে ধরো এই যে মাতৃ ডিএনএ দুইটা মাতৃ স্ট্র্যান্ড, তো এই যে মাতৃ স্ট্র্যান্ড, তো ধরো দুইটা ডিএনএ তৈরি হবে, কিন্তু কাহিনী কি হবে, কাহিনীটা একটু আলাদা হবে। কাহিনীটা কেমন আলাদা হবে, ধরো এইখানে কি, এখানে ছিল আমার দুইটাই কি, আমার এখানে দুইটাই হলো তোমার মাতৃ স্ট্র্যান্ড ছিল। বাট এইখানে কি হবে, এখানে হলো ধরো এটা হলো আমার মাতৃ স্ট্র্যান্ড, আর এটা হলো আমার নতুন স্ট্র্যান্ড। এটা হলো আমার ধরো এই যে, এটা হলো ধরো আমার মাতৃ স্ট্যান্ড, আর এটা হলো আমার নতুন স্ট্যান্ড। অর্থাৎ মানে এই এই অর্ধ সংরক্ষণ প্রসেসটা একটু আলাদা, একটু আলাদা বলতে এই দুইটা মাতৃ ডিএনএ দুইটা মাতৃ স্ট্যান্ডই দুইটা নতুন স্ট্যান্ড তৈরি করবে। তারপরে কি করবে, তারপরে হলো তোমার মাতৃ স্ট্যান্ড দুইটা একসাথে থাকবে না, প্রতিটা মাতৃ স্ট্যান্ড একটা করে নতুন স্ট্যান্ড নিয়ে একটা নতুন ডিএনএ তৈরি করবে। অর্থাৎ এটা পুরোপুরি মাতৃ ডিএনএ কিন্তু তখন থাকবে না, এটা কিন্তু মাতৃ ডিএনএ থাকবে না, এটা একটা নতুন ডিএনএ হয়ে যাবে। এটা একটা নতুন ডিএনএ হয়ে যাবে। কেন নতুন ডিএনএ হবে, কারণ তার ভিতরে একটা মাতৃ স্ট্র্যান্ড আছে আর একটা নতুন স্ট্র্যান্ড আছে। আর এটাও একটা নতুন নতুন ডিএনএ, কারণ কি এখানে তোমার একটা মাতৃ স্ট্র্যান্ড আছে আর একটা হলো নতুন স্ট্র্যান্ড আছে। তো এরাই হলো মূলত অর্ধ সংরক্ষণশীল প্রসেস। অর্থাৎ সংরক্ষণশীল আর অর্ধ সংরক্ষণশীলের মধ্যে পার্থক্য হলো, সংরক্ষণশীলে দুইটা মাতৃ স্ট্র্যান্ড একসাথে থাকে, দুইটা নতুন স্ট্র্যান্ড একসাথে থেকে ডিএনএ তৈরি হয়। আর অর্ধ সংরক্ষণশীলে কি হয়, একটা মাতৃ স্ট্র্যান্ড একটা নতুন স্ট্র্যান্ড একসাথে থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে। এটাই হলো তোমার মেইন পার্থক্য। তো গেল তোমার অর্ধ সংরক্ষণশীল প্রসেস। এরপরে কি, এরপরে আমরা শিখবো হলো তোমার বিস্ফোরণশীল প্রসেস। বিস্ফোরণশীল, বিস্ফোরণশীল প্রসেসে কি হয়, এই ধরো মাতৃ ডিএনএ আছে, তো এখন কি কি হবে, বিস্ফোরণশীল প্রসেস হবে, বিস্ফোরণশীল প্রসেস হবে। তো বিস্ফোরণশীল প্রসেসে কি হবে, বিস্ফোরণশীল প্রসেসে তা আগের বার কি হয়েছিল, আগের বার একটা মাতৃ ডিএনএ আর একটা কি, একটা মাতৃ স্ট্র্যান্ড ছিল আর একটা নতুন স্ট্র্যান্ড ছিল একটা ডিএনএ তে। বাট এইবার কি হবে, এবার একটু অন্যরকম হবে, এবার একটু অন্যরকম হবে, কিরকম অন্যরকম হবে একটু তোমাদেরকে দেখাই। ধরো এই দেখো, এই ধরো একটা অংশ, এটা কি, এটা হলো ধরো একটা স্ট্যান্ডের একটা অংশ, এটা আরেকটা স্ট্যান্ডের আরেকটা অংশ, এটা এই স্ট্যান্ডের একটা অংশ, এই যে এটা হলো স্ট্যান্ডের একটা, এই যে গোল গোল যে গুলা দিলাম, এই এই অংশটা কি, এই অংশটা তোমার মাতৃ স্ট্যান্ড থেকে আসছে, মাতৃ স্ট্যান্ড থেকে আসছে, মাতৃ স্ট্যান্ড থেকে আসছে, এগুলো হলো মাতৃ স্ট্যান্ডের অংশ। আর এই যে যেখানে গোল নাই, এই যে এখানে গোল নাই, এগুলা কি, এগুলো হলো নতুন স্ট্যান্ড থেকে আসছে, নতুন স্ট্যান্ড থেকে আসছে। অর্থাৎ জিনিসটা কি হবে জানো, বিস্ফোরণশীল প্রসেসে কি হবে, বিস্ফোরণশীল প্রসেসে তোমার মাতৃ ডিএনএ, অর্থাৎ এই যে মাতৃ ডিএনএ কি ছিল, মাতৃ ডিএনএ এর একটা স্ট্যান্ড, মানে অর্ধ সংরক্ষণশীলে কি ছিল, মাতৃ ডিএনএ মানে মাতৃ স্ট্যান্ড পুরোপুরি ছিল, নতুন স্ট্যান্ড আর একটা পুরোপুরি ছিল। বাট বিস্ফোরণশীল প্রসেসে ওরকম থাকবে না। ধরো এই যে একটা স্ট্যান্ড আছে, ধরো এই যে একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডের মধ্যে তোমার মাতৃ ডিএনএ মাতৃ স্ট্যান্ডেরও কিছু অংশ থাকবে, আবার নতুন স্ট্যান্ডেরও কিছু অংশ থাকবে। তো এটাই মূলত বিস্ফোরণশীল প্রসেস। অর্থাৎ বিস্ফোরণশীল প্রসেসে তোমার যে নতুন ডিএনএ তৈরি হবে, তার তো দুইটা স্ট্যান্ড আছে, এখন ওই প্রতিটা স্ট্যান্ডের মধ্যে তোমার মাতৃ স্ট্যান্ড থেকেও কিছু অংশ আসবে, নতুন স্ট্যান্ড থেকেও কিছু অংশ আসবে। অর্থাৎ তোমার একটা স্ট্যান্ডের মধ্যে তোমার মাতৃ স্ট্যান্ড আর নতুন স্ট্যান্ডের অংশের একটা মিক্সচার থাকবে। তো এটাই মূলত তোমার বিস্ফোরণশীল প্রসেস। অর্থাৎ অর্ধ সংরক্ষণশীলে কি ছিল, তোমার দুইটা ডিএনএ তৈরি হতে, একটা পুরোপুরি তোমার হলো দুইটা মাতৃ স্ট্যান্ড নিয়ে গঠিত, আরেকটা হলো তোমার দুইটা নতুন স্ট্যান্ড নিয়ে গঠিত। গেল অর্ধ সংরক্ষণশীলে কি হলো, অর্ধ সংরক্ষণশীলে যে দুইটা ডিএনএ তৈরি হলো তার ভিতরে মানে দুইটাই কি হলো, একটা মাতৃ স্ট্যান্ড আর একটা নতুন স্ট্যান্ডে গঠিত হলো। আর বিস্ফোরণশীলে কি হলো, বিস্ফোরণশীলে যে দুইটা নতুন ডিএনএ তৈরি হলো, তাদের প্রতিটা স্ট্যান্ডে হলো, প্রতিটা ডিএনএ এর প্রতিটা স্ট্যান্ডে তোমার হলো মাতৃ স্ট্যান্ডের কিছু অংশ আছে, নতুন স্ট্যান্ডের কিছু অংশ আছে, মাতৃ স্ট্যান্ডের কিছু অংশ থাকবে, নতুন স্ট্যান্ডের কিছু অংশ থাকবে। এরকম করে তোমার এইটা হলো কি বলবো, একটা করে ডিএনএ তৈরি হবে। অর্থাৎ ধরো এই যে একটা আমার নতুন ডিএনএ, তো এই ডিএনএ তে দুইটা স্ট্যান্ড আছে, প্রতিটা স্ট্যান্ডে মাতৃ স্ট্যান্ডের কিছু অংশ থাকবে, নতুন স্ট্যান্ডের কিছু অংশ থাকবে, মাতৃ স্ট্যান্ডের কিছু অংশ থাকবে, নতুন স্ট্যান্ডের কিছু অংশ থাকবে। অর্থাৎ কোনোভাবে আমি এটাকে মাতৃ স্ট্যান্ড বলতে পারবো না, এটাকে নতুন স্ট্যান্ড বলতে পারবো না। কারণ কি, কারণ এই যে স্ট্যান্ডের মধ্যে এখানে নতুন স্ট্যান্ডেরও কিছু অংশ আছে, মাতৃ স্ট্যান্ডেরও কিছু অংশ আছে, এই স্ট্যান্ডের মধ্যে তোমার নতুন স্ট্যান্ডেরও কিছু অংশ আছে, মাতৃ স্ট্যান্ডেরও কিছু অংশ আছে, এই স্ট্যান্ডের মধ্যে নতুন স্ট্যান্ডেরও কিছু অংশ আছে, মাতৃ স্ট্যান্ডেরও কিছু অংশ, এইভাবে। অর্থাৎ এই যে এর স্ট্যান্ড গুলো, অর্থাৎ বিস্ফোরণশীল প্রসেসে যে স্ট্যান্ড গুলো হয়, এগুলো তোমার নতুন প্লাস মাতৃ, নতুন প্লাস মাতৃ। অর্থাৎ প্রতিটা স্ট্যান্ডই হলো নতুন প্লাস মাতৃ, প্রতিটা স্ট্যান্ডই হলো তোমার নতুন প্লাস মাতৃ। এইটা হলো তোমার মেইনলি বেসিক জিনিস, এটা হলো মূলত একদম পুরো বেসিক। এখন তুমি যদি এই জিনিসটা বোঝো, তুমি পরীক্ষার খাতায় কিছু না কিছু লিখে আসতে পারবা, তোমার কিন্তু বইয়ের ওই জিনিস মুখস্থ করা লাগতেছে না, যদি তুমি এই জিনিসগুলো একটু বোঝো। এই হলো আমার হলো কি, এই হলো আমার হলো তিনটা অনুকল্প, যে তিনটা অনুকল্প বিজ্ঞানীরা দিছে।
এখন কথা হলো বিজ্ঞানীরা তিনটা অনুকল্প বের করছেন, কিন্তু আসলে তোমার বডিতে রেপ্লিকেশন কিভাবে হয় এটা তো জানা লাগবে, কারণ তোমার বডিতে তো একই সাথে তো তিন ভাবে রেপ্লিকেশন হইতে পারবে না, অবশ্যই একভাবে হবে। তো তোমার বডিতে কিভাবে রেপ্লিকেশন হয় এটা কি? তো আমরা তিনটা প্রসেস শিখলাম, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল আর হলো বিস্ফোরণশীল। তো এই তিনটা প্রসেসের রেপ্লিকেশন বিজ্ঞানীরা হলো প্রস্তাব দিয়েছেন। তো তখন পরে তোমার রিসার্চ করে দেখা গেলো যে আমাদের বডিতে যে ডিএনএ রেপ্লিকেশনটা হয় ওটা কোন পদ্ধতিতে হয়, ওটা তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্থাৎ আমাদের বডিতে তোমার সংরক্ষণশীল পদ্ধতিও দেখা যায় না, বিস্ফোরণশীল পদ্ধতিও দেখা যায় না। কোন পদ্ধতিটা দেখা যায়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা আমাদের বডিতে দেখা যায়। আর এই পদ্ধতিতে আমাদের বডিতে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়। তো আমরা এখন যে রেপ্লিকেশন প্রসেসটা শিখবো, অর্থাৎ আমরা তো একদম A to Z একদম ভিতরে আসলে কি হয় ওইটা শিখবো। তো আমরা যে পদ্ধতিটা শিখবো ওটা মূলত তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, ওটা হলো ডিএনএ রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, যেটা আমরা হলো এই এই টপিকে শিখবো। তো এই জিনিসটা মাথায় রাখবা। দেন হলে এখানে আর কিছু কথা বলা আছে, আমি তোমাদেরকে দাগাই দিছি এমসিকিউ হিসেবে, যে অর্ধ সংরক্ষণশীল প্রসেস। তো এটা তোমার ধরো বিজ্ঞানীরা তো এই পদ্ধতিটা আবিষ্কার করছিল, এখন এই পদ্ধতিটা প্রথম কোথায় কোথায় আবিষ্কৃত হয় এই জিনিসটা এখানে বলা আছে। অর্থাৎ ধরো এই যে অর্ধ সংরক্ষণশীল প্রসেসটা, এই অর্ধ সংরক্ষণশীল প্রসেসটা তোমার প্রথম হলো তিনটা জায়গায়, মানে তিনটা জায়গায় এই জিনিসটা করা হয়েছিল। অর্থাৎ তারা তো দেখবে যে এই মানে এই জিনিসটা এই মানে প্রমাণ করবে, তো তারা মানে কি বিজ্ঞানীরা ধরো অর্ধ সংরক্ষণশীল প্রসেস, এখন তারা তিনটা প্রসেসের ধারণা দিয়ে দিলে, এখন তাদের তো প্রমাণ করা লাগবে যে আসলে যেই মানে রেপ্লিকেশনটা হয়, আসলে যে রেপ্লিকেশনটা হয় ওটা হলো অর্ধ সংরক্ষণশীল। তো এটা তারা কিভাবে প্রমাণ করে? তারা কয়েকটা জিনিস নিছিল, কয়েকটা জিনিস বলতে একটা হলো ইকোলি ব্যাকটেরিয়া নিছিল। ইকোলি ব্যাকটেরিয়া একসময় একটা ইকোলি ব্যাকটেরিয়া নিছিল, তারপরে একটা মানুষের হেলা কোষ নিছিল, মানুষের হেলা কোষ নিছিল, তারপরে কি তারপরে একটা শৈবাল নিছিল, তো মানে হলো ক্লেমিডোমোনাস শৈবালটার নাম, ক্লেমিডোমোনাস নামক একটা শৈবাল নিছিল। তো তারা কি করছিল, তারা ধরো অলরেডি এই তিনটা হলো অনুকল্প দেওয়া হয়ে গেছে, সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিস্ফোরণশীল। এখন বিজ্ঞানীরা খোঁজ করতেছে যে আসলে কোনটা হয়। তখন তারা কি বিজ্ঞানীরা বিভিন্ন সময়, এক সময় ইকোলি নিছিল, নিয়ে রিসার্চ করে দেখতেছে যে ইকোলিতে আসলে কোন রেপ্লিকেশন হয়। ইকোলি একটা ব্যাকটেরিয়া, তো ইকোলিতে তোমার হলো ওই প্রসেস দ্বারা রিসার্চ করে দেখলো যে ইকোলিতে কি হয়, ইকোলিতে এই অর্ধ সংরক্ষণশীলই হয়। তারপরে কি, তারপরে তারা মানুষের একটা হেলা কোষ নিয়েছিল। এখন মানুষের হেলা কোষ কি, মানুষের একটা কোষ, আসলে আমিও এক্স্যাক্টলি জানি না যে হেলা কোষ জিনিসটা আসলে কি। তো এই যে মানুষের হেলা কোষ নিছিল, তো তোমরা জেনে রাখো যে মানুষের একটা হেলা কোষ আছে। তো তারা মানুষের এই হেলা কোষটা নিছিল, নিয়ে দেখছিল যে এর মধ্যে আসলে কোন রেপ্লিকেশনটা হয়। তো এই হেলা কোষেও তারা কি, তা হেলা কোষেও তারা অর্ধ সংরক্ষণশীল রেপ্লিকেশনই পাইছিল। তারপরে কি, তারপরে তারা ক্লেমিডোমোনাস নামক একটা শৈবাল নিছিল, তো এই শৈবালেও তারা কি, তাই এই শৈবালেও তারা এই অর্ধ সংরক্ষণশীল হলো রেপ্লিকেশনই পাইছে। তো এই যে তিনটা জায়গায়, অর্থাৎ একটা ব্যাকটেরিয়াতেও অর্ধ সংরক্ষণশীল বলো, মানুষের একটা কোষেও অর্ধ সংরক্ষণশীল পাইলো, শৈবালে অর্ধ সংরক্ষণশীল পাইলো। তো তখন তারা একটা ডিসিশন দিয়ে দিল আসলে এই মানে জীব জগতে যে রেপ্লিকেশনটা হয় ওটা হলো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, জীব জগতে সংরক্ষণশীল আর হলো বিস্তরণশীল পদ্ধতি দেখা যায় না। তো এখান থেকে তারা ডিসিশনে আইছিল। এখন এই জিনিসটা তোমাদেরকে আমি দাগাই দিচ্ছি, কেন দাগাই দিচ্ছি, এখান থেকে এমসিকিউ আসতে পারে। এমসিকিউটা এরকম টাইপের এমসিকিউ মূলত মেডিকেল এক্সামে বেশি আসে, মানে কিরকম এমসিকিউ, ধরো নিচের কোন, নিচের কোথায় রেপ্লিকেশন, মানে নিচের কোনটি দ্বারা রেপ্লিকেশন প্রমাণ করা হয়নি। অর্থাৎ অলরেডি তোমার তিনটা অপশন দিয়ে আছে, তো এই তিনটা তো থাকবে, সাথে আরেকটা থাকবে যেটা হলো এই তিনটার মধ্যে পড়ে না, তো ওইটাই অ্যান্সার হবে, কারণ ওইখানে তোমার রেপ্লিকেশন প্রমাণ করা হয়নি, তোমার এই তিনটাতে করা হয়েছে। তো এই জিনিসটা মূলত মেডিকেলে আসার মতো একটা এমসিকিউ। তো এই এমসিকিউটা তোমরা একটু মাথায় রাখবে, আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। আর এমনিতেও তোমরা জিনিসটা একটু বলতে পারবে যে অর্ধ সংরক্ষণশীল কেন, কেন যে কেন হলো তোমার হলো জীব জগতে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়, বাকি দুইটাই হয় না, কারণ কি বিজ্ঞানীরা বিভিন্ন সময় এই তিনটা জিনিস নিয়ে রিসার্চ করছিল, একটা ব্যাকটেরিয়া, একটা শৈবাল আর মানুষের একটা কোষ নিয়ে রিসার্চ করে দেখে তিনটাতেই অর্ধ সংরক্ষণশীল হয়। তখন তারা ডিসিশনে আসছিল কি যে আসলে অর্ধ সংরক্ষণশীল প্রসেসেই ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এই জিনিসটা আমি তোমাদেরকে এই জন্য একটু দাগিয়ে দিচ্ছি। তো এতটুকু। এখন হলো এখানে আর দুইটা এমসিকিউ তোমাদের জানা লাগবে। রেপ্লিকেশন জিনিসটা কি, রেপ্লিকেশন জিনিসটা তো অলরেডি তোমাদেরকে শিখাইছি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাই হলো রেপ্লিকেশন, অর্থাৎ একটা পুরাতন ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি হবে, তাইলে ওটা হলো রেপ্লিকেশন। আরেকটা জিনিস, রেপ্লিকেশনটা কখন হয়, এই রেপ্লিকেশনটা আসলে কখন হয়, তো এই জিনিসটা তোমার এখানে বলা আছে। এখানে তোমার কি বলা আছে, এখানে বলা আছে হলো কোষ চক্রের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন হয়। এখন এস ধাপ কি, এখন তোমরা 9-10 এই জিনিসগুলো পড়ো না। একটা কোষ, ধরো একটা কোষ, একটা কোষের যে জীবন চক্র আছে, একটা কোষের একটা জীবন চক্র আছে। জীবন চক্রটা কেমন, কোষের জীবন চক্র হলো তোমার প্রধানত দুইটা ভাগে বিভক্ত, একটা হলো তোমার বিশ্রাম অবস্থা, আরেকটা হলো তোমার বিভাজন অবস্থা। তো আমরা মূলত তোমরা 9-10 যে হলো অবস্থাটা পড়েছিলে ওটা হলো বিভাজন অবস্থা, অর্থাৎ তোমরা 9-10 তো মাইটোসিস কোষ বিভাজন পড়ছিলে। তো মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে মূলত কোষের হলো বিভাজন অবস্থা।
কিন্তু কোষের যে শুধু বিভাজন অবস্থা আছে এমন না, কোষ তো তোমার নর্মালি থাকে, অর্থাৎ যে সময় বিভাজিত হয় না, তো ওই সময়কে তোমার বিশ্রাম অবস্থা বলা হয়। তো এই বিশ্রাম অবস্থার আবার তিনটা পর্যায় আছে, বিশ্রাম অবস্থায় কয়টা পর্যায় আছে, তিনটা, তোমার G1, এস, আর হলো G2। এগুলো তোমার ইংলিশ টার্ম থেকে আনা হয়েছে। এটা হলো G1 বলতে তোমার গ্যাপ ওয়ান বোঝায়, এস দ্বারা বলতে হলো তোমার সিনথেসিস বোঝায়, মানে সংশ্লেষ, সিনথেসিসের বাংলা হলো সংশ্লেষ। আর G2 দ্বারা বলে গ্যাপ, গ্যাপ টু বোঝায়, গ্যাপ টু বোঝায়। তো জিনিসটা এরকম, ধরো একটা কোষ, কোষ ধরো প্রথমে তোমার গ্যাপ ওয়ান দশায় আছে, অর্থাৎ বিশ্রাম করতেছে, বিশ্রাম করতেছে, হালকা পাতলা কাজকর্ম করতেছে, তারপরে সিনথেসিস দশায় গেল। তো সিনথেসিস দশায় কি হয়, সিনথেসিস দশায় এর মধ্যে যে ডিএনএটা আছে, ওই কোষের যে ডিএনএটা আছে, ওই ডিএনএটা তোমার রেপ্লিকেশন পদ্ধতিতে নতুন ডিএনএ তৈরি করে। রেপ্লিকেশন পদ্ধতিতে ওই কোষের মধ্যে কি হয়, নতুন ডিএনএ তৈরি হয়, কখন হয়, এই সিনথেসিস দশায়। তারপরে কি হয়, তারপরে হলো সে G2 দশায়, অর্থাৎ গ্যাপ টু দশায় যায়। গ্যাপ টু দশায় যায় সে কি করে, সে বিভাজনের জন্য প্রস্তুতি নেয়, বিভাজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে। তৈরি করে গ্যাপ টু থেকে সে কোথায় যায়, গ্যাপ টু থেকে সে আবার বিভাজন অবস্থায় চলে যায়। বিভাজন অবস্থায় যায় সে হলো তোমার দুইটা কোষে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হওয়ার পরে এই যে দুইটা কোষ, এই কোষটা আবার কি হয়, এই কোষটা আবার তোমার এই G1 দশায় চলে যায়। G1 দশায় যে আবার বাড়ে, বেড়ে আবার সিনথেসিস দশায় যায়। সিনথেসিস দশায় যায় কি করে, এর ভিতরকার ডিএনএটা রেপ্লিকেশন করে, রেপ্লিকেশন করার পরে আবার সে G2 দশায় যাবে। G2 দশা থেকে আবার সে বিভাজন দশায় ফিরে আসবে, বিভাজন দশায় সেও আবার বিভাজিত হয়ে দুইটা কোষ হয়ে যাবে। এরকম ভাবে তোমার কোষের জীবন চক্রটা চলতে থাকে। তো এই জিনিসটা তোমরা যখন এই সেকেন্ড অধ্যায়টা পড়বো, ওই টাইমে আরো প্রপারলি বুঝতে পারবো। এখন তোমাদের যতটুকু জানার জন্য জানা লাগবে যে এই যে কোষ বিভাজনের যে এস দশা আছে, এস দশায় মূলত এই ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তাহলে রেপ্লিকেশন কখন হয়, কোষ বিভাজনের এস দশায়। এতটুকু জানবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে ডিএনএ রেপ্লিকেশন কখন হয়, কোষ বিভাজনের এস ধাপে বা এস দশায় হলো তোমার ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তো এই এমসিকিউটা আমাদের জানা লাগবে। এখন আমরা আমাদের মেইন জিনিস আসি, এখন আমরা মূলত অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন আমরা শিখবো। কারণ মানুষের দেহে অর্থাৎ জীব জগতে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হয়, তো ওই জিনিসটাই আমরা শিখবো। তো আমরা এখন কি শিখবো, আমরা শিখবো হলো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন। এটাই মূলত আজকে আমাদের মেইন টপিক। এতক্ষণ যেগুলো পড়ালাম ওইগুলো তোমাদের মেইন টপিক না, আজকে তোমরা এই প্রসেসটা শিখবা। এই প্রসেসটা আমরা আজকে একদম প্রপারলি ফিল করবো যে কিভাবে আসলে প্রসেসটা হয়। তো আমরা শুরু করি। তো এই যে প্রসেস শিখার আগে তোমাদের প্রথমত শোনো, একটা প্রসেস যদি তোমাদের শিখা লাগে, প্রসেস শিখার আগে তোমাদের কিছু কিছু জিনিস, একটা প্রসেস শিখার কিছু ধাপ আছে। বায়োলজিতে ধরো, বায়োলজিতে আসলে তোমার পড়া কমানো যায় না, পড়া মানে কমানো যায়, বাট অত বেশি কমানো যায় না, তোমার অবশ্যই পড়া লাগবে। একটা মিনিমাম অ্যামাউন্টে পড়ালেখা তোমার বায়োলজিতে করা লাগবে। কিন্তু কি হয়, তুমি যদি পড়াটা একটু গুছাই নিতে পারো, একটু টেকনিক্যালি পড়তে পারো, তাহলে কি হবে, পড়াটা ইজি হবে, পড়াটা তোমার টেকসই হবে। এটা হলো তোমার বায়োলজিতে হলো মেইন টেকনিক। তো এই যে এরকম যে যেসব প্রসেস আছে, তো এই প্রসেস গুলা শেখার জন্য আমাদের কি জানা লাগে, এটা তোমাদেরকে আগে শিখা, যে প্রসেস, একটা প্রসেস বা একটা প্রক্রিয়া, এটা যদি তোমার মানে শিখা লাগে, তাহলে তোমার কি জানা লাগবে। তোমার প্রথমে দেখবা যে প্রসেসের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে বা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড আছে। তো তুমি যখন প্রসেসটা শিখবা, প্রসেস শিখার আগে তোমার এই কিওয়ার্ড সম্পর্কে জানা লাগবে। এই কিওয়ার্ড সম্পর্কে তুমি প্রথমে জেনে নিবা, কিওয়ার্ড সম্পর্কে জেনে নিবা। তো কিওয়ার্ড সম্পর্কে জেনে নিলে কি হবে, তুমি প্রসেসের ভিতরে আলাদাভাবে ওই কিওয়ার্ড সম্পর্কে তোমার বিস্তারিত জানা লাগবে না, প্রসেসে জাস্ট কিওয়ার্ডটা বসাই দিবা, শেষ। কিন্তু কিওয়ার্ডটা জিনিসটা কি, ওইটা কিন্তু তুমি আগেই শিখে নেছো। তো এরকম কিছু কিওয়ার্ড গুলা বের করবা, একটা প্রসেস আগে রিডিং করবা, রিডিং করে এই কিওয়ার্ড গুলা বের করবা যে কি কি কিওয়ার্ড আছে। তারপরে কি করবা, তারপরে ওই কিওয়ার্ড গুলো আলাদা করবা, আলাদা করে একটা খাতায় লিখবা, লিখে ওই কি মানে ওই মানে ওই কিওয়ার্ড দ্বারা আসলে কি বোঝায় ওইটাও একটু শিখে নিবা। তো প্রথমে তুমি কিওয়ার্ড গুলা শিখে নিলা, তারপরে কি করবা, তারপরে হলো তুমি প্রসেসটা একবার রিডিংও করা হয়ে গেছে। তারপরে প্রসেস পড়া তোমার মেইন টেকনিক কি জানো, প্রসেস হলো একটা প্রক্রিয়া, এটা হলো তোমার হলো কন্টিনিউয়াসলি মানে ধাপে ধাপে হইতে থাকে। তো তুমি কি করবা, ধাপে ধাপে পড়বা। ধরো কেমনে পড়বা, ধরো এই যে একটা ধাপ লিখলা, তোমার ভাষায় একটা ধাপ লিখলা, যে প্রথমে এইটা হচ্ছে, তারপরে কি করবে, তারপরে একটা দাগ দিবা, দাগ দিয়ে তারপরে কি হচ্ছে, তারপরে এই যে আরেকটা ধাপ লিখবা, এই যে তারপরে এইটা হলো, তারপরে আরেকটা ধাপ লিখবা, যে এই লাইন শেষ, তারপরে কি হলো, তারপরে নিচে আরেকটা দাগ দিয়ে আরেকটা ধাপ লিখবা, তারপরে আরেকটা ধাপ লিখবা, এমনি করতে করতে আবার নিচে দাগ দিয়ে, এরকম করে তোমরা ধাপগুলা সাজাবা। ধাপগুলা যদি তোমরা সাজাও, সাজানোর পরে ধরো একবার পড়লা, কিছুদিন পরে আরো দুই তিনবার পড়লা, পড়লে দেখবা যে প্রসেস তুমি কখনো ভুলবা না, অ্যাটলিস্ট বেসিক নলেজটা তোমার মধ্যে থাকবে। কারণ এই যে ধাপগুলা তুমি পড়তেছো, এর ভিতরে যদি তুমি কিওয়ার্ড গুলো আগে শিখে রাখো, তাহলে এই যে ধাপ থেকে তোমার মানে বিচলিত হওয়া লাগবে না। অর্থাৎ তুমি যদি এই একটা ধাপ পড়তেছো, এর ভিতরে একটা কিওয়ার্ড চলে আসে, এখন তুমি কিওয়ার্ড সম্পর্কে কিছু জানো, তাহলে তোমার আলাদাভাবে আবার বাইরে যে কিওয়ার্ড পড়া লাগবে। বাট অলরেডি তুমি আগে কিওয়ার্ড পড়ে ফেলছো, তাহলে কি হবে, এই ধাপের এই কিওয়ার্ড সম্পর্কে তোমার আর করা লাগতেছে না, তুমি ধাপে জাস্ট কিওয়ার্ডটা লিখে চলে যাইতে পারবা। তো এই জন্য কিওয়ার্ড আগে পড়া লাগবে। এটা হলো তোমার প্রসেস পড়ার হলো একটা টেকনিক।
তো এই টেকনিকটা আসলে আমি বাস্তবে আসলে কিরকম হয় সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওটা দেখাবো। শুধু আজকের ভিডিও না, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটা প্রসেসে আমরা এরকম এরকম ভাবে পড়বো। এরকম ভাবে পড়লে আসলে তোমাদের অনেক হেল্প করবে। তো দেখো কিভাবে আমরা পড়ি। তো আমি তোমাদেরকে আমার হলো ফার্স্ট স্টেপ জানাইছিলাম। কি ফার্স্ট স্টেপটা কি হবে? ফার্স্ট স্টেপটা হবে হলো তোমার ই হলো কিওয়ার্ড। ফার্স্ট স্টেপটা আমাদের কি হবে? ফার্স্ট স্টেপটা হবে আমাদের হলো কিওয়ার্ড। তো আমরা প্রথমে তো কি করব? প্রথমত হলো তোমার কিওয়ার্ড গুলা বের করব। তো কিওয়ার্ড গুলা আমি আগে বের করে রাখছি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে প্রথমে কিওয়ার্ড গুলা শিখাবো, যে এই যে রেপ্লিকেশন প্রসেস করতেছি এর মধ্যে কি কি কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো আগে আমাদেরকে জানা লাগবে। তো কিওয়ার্ড জানার আগে তো এর প্রথম কিওয়ার্ড কি? এর প্রথম কিওয়ার্ড হলো তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স বা এটাকে তোমার রেপ্লিজোমও বলা হয়। রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম। তো এটা হলো মেইন কি, এটা হলো একটা কিওয়ার্ড। এটা হলো কি, এই রেপ্লিকেশন একটা কিওয়ার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড। কেন সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড? তো আগে তোমাদেরকে চিনাই যে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম কি। এই যে রেপ্লিকেশন প্রক্রিয়া, এটা সম্পন্ন করার জন্য আমাদের কয়েকটা এনজাইম লাগবে। এখন এনজাইম কি এটা তোমরা আগে থেকেই জানো যে এনজাইম কি। এনজাইম হলো প্রোটিন, মেইনলি প্রোটিন। প্রোটিনের সাথে কিছু কি থাকে? কিছু এমআইআরএনএ থাকে, কিছু হলো মাইনর আরএনএ থাকে, সব মিলাই কি হয়? মেইনলি প্রোটিন। তো এই এনজাইম দিয়ে কি হয়? এই এনজাইমটা তৈরি। এখন এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হলো আমাদের বডিতে বিভিন্ন প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়ার গতি বাড়ানো, প্রক্রিয়াটা হতে সাহায্য করা, প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এগুলো মেইনলি তোমার এনজাইমের কাজ। তো অবশ্যই তোমার রেপ্লিকেশন একটা প্রসেস। তো এই প্রসেসে অবশ্যই তোমার এনজাইম লাগবে, অবশ্যই এনজাইম লাগবে। তো এই যে রেপ্লিকেশন প্রসেসে তো একটা এনজাইম লাগবে না, কারণ এটা অনেক বড় একটা প্রসেস। তো এত বড় প্রসেস কমপ্লিট করার জন্য একটা এনজাইমে হবে না, অনেকগুলো এনজাইম লাগবে। তো এই যে রেপ্লিকেশন প্রসেসে, রেপ্লিকেশনে তোমার যতগুলো এনজাইম লাগবে, রেপ্লিকেশনে কয়েকটা এনজাইম লাগবে। তো রেপ্লিকেশনের এনজাইমের সমষ্টি, অর্থাৎ এনজাইম গুলোকে একসাথে, এনজাইম গুলোকে একত্রে তোমার এই মানে একত্রে একটা সুন্দর নাম এরা দিয়েছে, রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স। অর্থাৎ রেপ্লিকেশনে ব্যবহৃত এনজাইম গুলোকে একত্রে তোমার কি বলে? একত্রে তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বলা হয়। তাই রেপ্লিকেশন প্রসেসে ব্যবহৃত এনজাইম গুলোকে একত্রে তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বলা হয়। তো এখন কথা হলো আমাদের এনজাইম সম্পর্কে জানা লাগবে। আমরা এনজাইম সম্পর্কে যদি আগেই শিখে রাখি, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা দেখবো অনেক মানে ইজিলি তোমরা জিনিসগুলো পড়ে ফেলতেছো। তো আমি আগে তোমাদেরকে এই রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বা রেপ্লিকেশনে ব্যবহৃত এনজাইম গুলো সম্পর্কে তোমাকে ধারণা দিব, যে কোন এনজাইম আসলে কি করে। তো এরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ তোমরা যদি কিওয়ার্ড গুলো প্রপারলি চিনে যাও, দেখবা যে প্রসেস করতে টাইমই লাগতেছে না। ধরো এখানে তোমার 2-3 পৃষ্ঠা ধরে প্রসেস দিয়ে আছে, তুমি দেখবা যে তুমি 5 মিনিটে পুরো প্রসেসটা আমি তোমাকে বোঝাইতে পারছি, তুমি যদি কিওয়ার্ড গুলো প্রপারলি বোঝো। তাহলে প্রথমত রেপ্লিকেশন কমপ্লেক্স কি, রেপ্লিকেশনে যে এনজাইম গুলো বের হয় ব্যবহৃত হয়, এই এনজাইম গুলোকে একত্রে তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স বলা হয়। এখন কি কি এনজাইম ব্যবহৃত হয় আর এইগুলা মূলত কি করে, এগুলো আমরা একটু শিখবো। তো এই এই কথাগুলো, এই জিনিসগুলো আমরা শিখবো। তো প্রথমে একটা এনজাইম তোমাদেরকে পড়াই। প্রথম এনজাইম হলো তোমার টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ টপোআইসোমারেজ তো টপোআইসোমারেজের কাজ কি? টপোআইসোমারেজের কাজ কি? টপোআইসোমারেজের কাজ কি? ধরো এই দেখো একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম না। এখন ক্রোমোজোমের মধ্যে কি আছে? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে। এখন ডিএনএ কি ক্রোমোজোমের মধ্যে এরকম আছে যে এই ক্রোমোজোমের এই জায়গায় একটা ডিএনএ আছে, এই জায়গায় একটা ডিএনএ আছে, এরকম আছে? কখনোই না। ডিএনএ কিরকম আছে? এই একটা ডিএনএ এর মধ্যে আরেকটা ডিএনএ ঢুকে রয়েছে, এই একটা ডিএনএ এর মধ্যে আরেকটা ডিএনএ ঢুকে রয়েছে, তার আবার চারপাশে প্রোটিন রয়েছে। মানে খুবই একটা মানে কি বলবো, হিজিমিজি একটা অবস্থা, একটা উল্টা পাল্টা অবস্থা। তো টপো আইসোমারেজ কি করে? টপো আইসোমারেজ প্রথমত কি করে? টপো আইসোমারেজ হলো তোমার হলো প্রথমত ধরো ডিএনএ রেপ্লিকেশন করবো। এখন ডিএনএ রেপ্লিকেশন করার জন্য কি লাগবে? আমার একটা ডিএনএ লাগবে। অর্থাৎ প্রতিটা ডিএনএ রেপ্লিকেশন করে, বাট আমি তো তোমাকে একটা একটা ধরে শিখাবো। তো এখন কি হবে? ধরো আমার এই যে আমার কাছে কি আছে? আমার কাছে এই ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোম আছে বা ক্রোমাটিন তন্তু আছে, তো ওর মধ্যে ডিএনএ আছে। তো আমার রেপ্লিকেশন করা লাগবে। এখন রেপ্লিকেশনের জন্য কি লাগবে? রেপ্লিকেশনের জন্য আমার একটা ডিএনএ লাগবে। রেপ্লিকেশনের জন্য আমার কি লাগবে? একটা ডিএনএ লাগবে। তো এখন রেপ্লিকেশন হবে, আমি হলো কি, আমরা আমরা এখন কি, আমরা এখন কোষের তোমার হলো সিনথেসিস দশায় বা এস দশায় চলে আসছে। আমরা এখন কোথায় আছি? আমরা হলো কোষের হলো এস দশায় আছি, কোষের এস দশায় আছে। এখন কি লাগবে? এখন আমার রেপ্লিকেশন করানো লাগবে। এখন রেপ্লিকেশনটা কিভাবে হবে? তো আমার কাছে আমার প্রথমত কি লাগবে? একটা ডিএনএ লাগবে। তো ডিএনএটা আমরা কিভাবে পাবো? এই যে টপো আইসোমারেজ যে এনজাইমটা আছে, এই এনজাইমটা তোমার এই ক্রোমোজোমের কাছে যাবে, যে এর ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে কি করবে? যে একটা ডিএনএ এমনি যে জড়ায়ে পেঁচানো অবস্থায় আছে প্রোটিনের সাথে আর একটা ডিএনএ এর সাথে, এইখান থেকে তোমার একটা ডিএনএ কে আলাদা করে নিয়ে চলে আসবে, একটা ডিএনএ কে আলাদা করে নিয়ে চলে আসতেছে। তো এই কাজটা কি করতেছে?
এই কাজটা হলো তোমার এই টপোআইসোমারেজ এনজাইমটা করতেছে। অর্থাৎ সে কি করতেছে, ক্রোমোজোমের ভিতরে জড়ায় পেঁচায় থাকা অবস্থায়, মানে ক্রোমোজোমের মধ্যে একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ জড়ায় পেঁচায় আছে, তার সাথে আবার প্রোটিন লেগে আছে, এই সব কিছু থেকে একটা ডিএনএ কে বের করে আনে হলো তোমার টপোআইসোমারেজ। টপোআইসোমারেজ কি করেন, এই সব কিছু থেকে একটা ডিএনএ কে বের করে নিয়ে আসে। তো ভালো কথা, টপোআইসোমারেজ বের করে নিয়ে আসলো। তো এই হলো টপোআইসোমারেজ হলো তোমার রিপ্লিজোমের একটা অংশ। দেন সেকেন্ড কাজ কি, আমার কাছে একটা ডিএনএ চলে আইছে, এখন আমি কি করব, আমি হলো তোমার হলো ই করব, রেপ্লিকেশন করবে। এখন আমি তোমাদেরকে যখন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশন একটা বেসিক ধারণা দিয়েছে, তো বেসিক ধারণায় তোমার কি হয়, বেসিক ধারণায় ধরো এই হলো আমার মাতৃ ডিএনএ, এখান থেকে কি হবে, দুইটা ডিএনএ তৈরি হবে। তো দুইটা ডিএনএ তে কি হবে, দুইটা ডিএনএ তে, তো একটা হলো তোমার মাতৃ স্ট্র্যান্ড থাকবে, আর একটা হলো তোমার নতুন স্ট্র্যান্ড থাকবে। অর্থাৎ তোমার এই যে মাতৃ ডিএনএ যে দুইটা স্ট্র্যান্ড, প্রতিটা স্ট্র্যান্ড কি করবে, একটা করে নতুন স্ট্র্যান্ড তৈরি করবে, নতুন স্ট্র্যান্ড তৈরি করে ওইটার সাথে থেকে যে দুইটা ডিএনএ তৈরি হয়ে যাবে, এরকমই তো হবে। এখন এই জন্য ধরো এই যে মাতৃ ডিএনএ এর মধ্যে এই যে একটা স্ট্র্যান্ড আর একটা স্ট্র্যান্ড, দুইটা মাতৃ স্ট্র্যান্ড আছে, এখন এরা এমনি জড়ায় পেঁচায় থাকা অবস্থায় তো এরা আর নতুন স্ট্র্যান্ড তৈরি করতে পারবে না। তো এদেরকে কি করতে হবে, আলাদা হতে হবে। এদেরকে কি হইতে হবে, এদেরকে আলাদা হইতে হবে। তো এরা কিভাবে আলাদা হবে, এদেরকে আলাদা করবে হলো তোমার হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম হেলিকেজ এনজাইম কি করবে, এই যে দুইজন এমনি লিগে রয়েছে, শুধু যে লিগে আছে এরকম না, এদের মধ্যে তোমার নাইট্রোজেন ক্ষার আছে, যাদের মধ্যে কি আছে, যাদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ড আছে। অর্থাৎ দুইজন তো একেতে পেঁচাই আছে, দ্বিতীয়ত আবার হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে। এখন কি করবে, এই যে হেলিকেজ এনজাইম কি করবে, ওই একটা ডিএনএ আলাদা করছে, ওই একটা ডিএনএ এর সাথে এই হেলিকেজ এনজাইম লাগবে, লেগে কি করবে, লেগে হলো এই প্রথমত তোমার প্যাচ খুলবে আর এই হাইড্রোজেন বন্ধন গুলোকে ভেঙে দিবে। অর্থাৎ হেলিকেজ এনজাইম দুইটা কাজ করে, তো প্যাচ খুলে দেয় তোমার, ওই একটা ডিএনএ এর প্যাচ খুলে আর কি করে, হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়। এটাই হলো তোমার হলো হেলিকেজ এনজাইমের কাজ। তো হেলিকেজ এনজাইম হলো তোমার রিপ্লিজমের আরেকটা অংশ। তো গেল হেলিকেজ এনজাইম গেল। তো হেলিকেজ এনজাইম গেল, এখন হেলিকেজ এনজাইম গেছে, এখন আবার কি হবে, এখন আবার তোমার ওই যে আগে যে টপো আইসোমারেজ পড়াইলাম, সে আবার ফিরে আসবে। সে কেন ফিরে আসবে, টপ আইসোমারেজের কাজ হলো তোমার হলো ডিএনএ কে তোমার, মানে ওই যে জড়ায় পেঁচায় থাকে না, এই জড়ায় পেঁচায় থাকতে সে দেবে না। টপ আইসোমারেজ কখনো ডিএনএ কে জড়ায় পেঁচায় থাকতে দেবে না। এখন হেলিকেজ কি করছে, হেলিকেজ হলো এই যে ডিএনএ আছে, ডিএনএটাকে এরকম ধরো খুলে দিচ্ছে, আস্তে আস্তে হাইড্রোজেন বন্ধন ভেঙে এরকম খুলে দিচ্ছে। বাট কি হয়েছে, এরা ধরো সারা জীবন একসাথে রয়েছে, সারা জীবন এই দুইটা স্থান একসাথে রয়েছে, তো ভিতরে তো একটা অ্যাট্রাকশন, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো এরা কি হবে, এরা এই ভালোবাসার জায়গা থেকে একজন আরেকজনকে ছাড়তে চাবে না। যতই হেলিকেজ দুইজনকে আলাদা করে থাকুক, এরা নিজেদের প্রতি যেই ভালোবাসা, যেই আকর্ষণ, ভালোবাসাকে কখনো ছাড়তে চাবে না। এরা আবার আগের মতো হওয়ার চেষ্টা করবে, ভিতরে আবার তোমার হলো আগের মতো পেঁচানোর ট্রাই করবে। অর্থাৎ হেলিকেজ সরাই দিচ্ছে, বাট এরা পেঁচানোর ট্রাই করবে। বাট এদেরকে তো আর পেঁচাতে দেওয়া যাবে না, পেঁচাতে দিলে কিন্তু আমার আর নতুন ডিএনএ তৈরি হবে না। তো কি হবে, টপো আইসোমারেজ আবার আসবে, কারণ হেলিকেজ একা এদেরকে আলাদা করতে পারবে না। হেলিকেজ করতেছে, বাট এরা কি করে, এরা আবার আগের মতো পেঁচানোর চেষ্টা করবে। তো তখন আবার টপো আইসোমারেজ ব্যাক করে কি করবে, ব্যাক করে এদেরকে আর পেঁচাতে দেবে না। অর্থাৎ এদেরকে তোমার পুনরায় আর পেঁচাতে দেয় না, পুনরায় পেঁচাতে দেয় না। কে দেয় না, তোমার টপো আইসোমারেজ দেয় না। অর্থাৎ টপো আইসোমারেজের দুইটা কাজ, অর্থাৎ দুইটা কাজ দুইটা কাজ আমরা শিখলাম। প্রথমে কি করে, প্রথমে ডিএনএ ক্রোমোজোমের মধ্যে জড়ায় পেঁচায় রয়েছে প্রোটিনের সাথে, ওইখান থেকে একটা ডিএনএ কে আলাদা করে নিয়ে আসবে। তারপরে হেলিকেজ দিয়ে ওর হাইড্রোজেন বন্ধন প্যাচ খুলতে থাকবে, বাট ওরা আবার পুনরায় প্যাচ লাগানোর চেষ্টা করবে। তো ওই প্যাচটা লাগাতে দেবে না কে, টপো আইসোমারেজ আবার এসে ওই প্যাচটা লাগাতে দেবে না। এখন শুধু যে প্যাচ লাগানোর চেষ্টা করবে তা না, আরো একটা কাজ কি করবে, এরা হলো হলো তোমার কি করবে, আবার হলো শুধু প্যাচ তো লাগাবে, সাথে আবার নতুন করে হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। আবার নতুন করে কি করবে, হাইড্রোজেন বন্ধন তৈরি করার চেষ্টা করবে। কারণ হেলিকেজ হাইড্রোজেন বন্ধনও ভাঙতেছে, প্যাচও খুলতেছে, বাট এরা কি করবে, পুনরায় তো প্যাচ লাগানোর চেষ্টা করবে, সাথে আবার হাইড্রোজেন বন্ধন তৈরি করার চেষ্টা করবে। তো তখন কি হবে, তখন আমার আরেকটা এনজাইম আসবে, এটাকে তোমার এসএসবিপি বলা হয়। এটার পূর্ণ রূপ হলো তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা তোমার ওইখানে দিয়ে আছে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তো এ কি করবে, এ হলো তোমার হলো কি করবে, এ হলো এই যে পুনরায় পেঁচানোর চেষ্টা করতেছে, এই পেঁচাতে দিচ্ছে না টপো আইসোমার, আবার পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি করতে যাবে, ওইটা আবার করতে দেবে না, হলো তোমার এসএসবিপিও একটা এনজাইম। তো এই এসএসবিপি কি করবে, এসএসবিপি হলো তোমার পুনরায় কি করবে না, পুনরায় হলো এদেরকে আর করতে দেবে না। অর্থাৎ এটার নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। অর্থাৎ এটা এনজাইম না হলে, মানে এটা ওয়ান কাইন্ড অফ এনজাইম, অর্থাৎ এক ধরনের প্রোটিন, আর প্রোটিনই তো এনজাইম। তো এটা ওয়ান কাইন্ড অফ এনজাইম। তো এসএসবিপি কি করবে, এসএসবিপি হলো পুনরায় এদেরকে হাইড্রোজেন বন্ড তৈরি করতে দেবে না।
এদেরকে পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি করতে দেবে না। কে তৈরি করতে দেবে না? এসএসবিপি নামক একটা এনজাইম আছে, যে পুনরায় তোমার হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেবে না। আর এখানে একটা ইনফরমেশন তোমাদের জানা লাগবে, ইনফরমেশনটা কি, তোমার এই যে টপো আইসোমারেজ, টপো আইসোমারেজ দুইটা কাজ করতেছে। তো এর কাজ, টপো আইসোমারেজ শুধুমাত্র তোমার প্রকৃত কোষেই থাকে, অর্থাৎ প্রকৃত কোষেই কাজটা করতে পারে। অর্থাৎ প্রকৃত কোষে যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন এই যে এই কাজগুলো তোমার হলো কি করে, তো এই কাজটা হলো তোমার টপো আইসোমারেজ করে। কারণ কথা হলো তোমার রেপ্লিকেশন যে শুধু প্রকৃত কোষে হয় এরকম না, আদি কোষেও ডিএনএ আছে, আদি কোষের ডিএনএ এরও রেপ্লিকেশন হয়। কিন্তু আদি কোষের রেপ্লিকেশনের টাইমে যে রেপ্লিজোম থাকে তার মধ্যে তুমি হেলিকেজ কে পাবা, এসএসবিপি কে পাবা, কিন্তু তুমি আইসোমারেজ কে তার ভিতরে পাবে না। তাহলে কি আইসোমারেজের কাজ তো করা লাগবে, আদি কোষের রেপ্লিকেশন হলে তো আইসোমারেজ তো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করে, তো ওই কাজটা তো করা লাগবে। তো আইসোমারেজের কাজটা তোমার আদি কোষে কি করে, আইসোমারেজের কাজটা তোমার আদি কোষে করে হলো আরেকটা এনজাইম, এটাকে তোমার গাইরেজ এনজাইম বলা হয়। গাইরেজ এনজাইম বলে। অর্থাৎ গাইরেজ এনজাইম কি করে, গাইরেজ এনজাইম হলো তোমার আদি কোষে হলো এই হলো কি বলে এই টপো আইসোমারেজের কাজটা করে। অর্থাৎ টপো আইসোমারেজ প্রকৃত কোষে যেই কাজটা করে আদি কোষে সেই একই কাজ হলো তোমার গাইরেজ এনজাইম করে। তো এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে, কারণ এই আদি কোষের যে রেপ্লিজোম আছে ওই রেপ্লিজোমের মধ্যে টপো আইসোমারেজ এনজাইমটা থাকে না, ওই কাজটা কি করে, গাইরেজ এনজাইম করে। তো আমরা এখন পর্যন্ত কি শিখলাম, তোমার প্রথমত শিখলাম রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম, এটা মূলত কি, এটা হলো তোমার রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এনজাইম, এগুলোকে একত্রে তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বলা হয়। এখন এনজাইম গুলো কারা, প্রথমত ক্রোমোজোমের মধ্যে ডিএনএ গুলো জড়ায় পেঁচায় থাকে, প্লাস হলো প্রোটিন লেগে থাকে। তো ওই অবস্থা থেকে একটা ডিএনএ কে বের করে, হলো তোমার টপো আইসোমারেজ। এরপরে ওই ডিএনএটার প্যাচ খোলে আর হাইড্রোজেন বন্ধন ভাঙে, এই দুইটা কাজ একসাথে করে হলো হেলিকেজ। তো হেলিকেজ এই কাজ করার পরে এই যে মানে ডিএনএ দুইটা স্ট্র্যান্ড আছে, এই দুইটা স্ট্র্যান্ড আবার পুনরায় একসাথে প্যাচ লাগাইতে চায়, প্লাস হাইড্রোজেন বন্ধন তৈরি করতে চায়। কিন্তু এই প্যাচ লাগাইতে তোমার টপো আইসোমারেজ আবার এসে এই প্যাচ লাগাইতে দেবে না। আর এসএসবিপি নামক একটা হলো এনজাইম আসবে, সে কি করবে, সে আবার পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেবে না। আর হলো এই যে টপো আইসোমারেজ যে এনজাইমটা আছে এটা হলো শুধুমাত্র প্রকৃত কোষের রেপ্লিজমেই পাওয়া যায়, এটা আদি কোষে পাওয়া যায় না। আদি কোষে এই মানে টপো আইসোমারেজ প্রকৃত কোষের জন্য যেই কাজটা করতেছে আদি কোষে ওই সেম কাজটাকে কোন এনজাইম করে, গাইরেজ এনজাইম করে। অর্থাৎ আদি কোষে টপো আইসোমারেজ এনজাইমের পরিবর্তে গাইরেজ এনজাইম থাকে, যে হলো টপো আইসোমারেজ এনজাইমের মতো মতো কাজ করে। এই হলো তোমার মেইন জিনিস। তো আমরা অলরেডি তিনটা এনজাইম সম্পর্কে তোমার জেনে গেছি, তো এখন আমাদের নেক্সট আরেকটা এনজাইম সম্পর্কে জানা লাগবে। তো রেপ্লিকেশন কমপ্লেক্সের আরেকটা এনজাইম কি, আরেকটা এনজাইম হলো তোমার প্রাইমেস। প্রাইমেস, এখন প্রাইমেস জিনিসটা কি এটা আমাদের জানা লাগবে। যে প্রাইমেস একটা এনজাইম, এটা হলো রেপ্লিকেশন কমপ্লেক্সের ওই তিনটা এনজাইম বাদে আরেকটা এনজাইম হলো প্রাইমেস। এখন প্রাইমেসের কাজ কি এটা আমাদের প্রথমত জানা লাগবে, যে এই প্রাইমেস কি কাজটা করে। তো ধরো এইটা হলো আমার কি, এটা হলো কি, এটা হলো আমার হলো মাতৃ ডিএনএ, এটা হলো আমার মাতৃ ডিএনএ। এখন এই মাতৃ ডিএনএ কি হয়েছে, মাতৃ ডিএনএটা আমার প্রথমে হলো আমার ওই টপোআইসোমারেজ, এসএসবিপি আর হলো হেলিকেজ, এরা তিনজন মিলে কি করছে, এরা আলাদা করছে। তো এরা আলাদা করে কি করছে, ধরো এই ধরো এরা আলাদা করছে, এরা ধরো এইভাবে আলাদা করে ফেলছে, ধরো এরকম ভাবে এটা আলাদা করে ফেলছে, এটা আলাদা করে ফেলছে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতে যখন তোমার নিউক্লিক অ্যাসিড পড়াইছিলাম, ডিএনএ ডাবল হেলিক্স মডেলের মধ্যে একটা কথা বলছিলাম, যে এই যে ডিএনএ, এই যে ডিএনএ আসলে কিভাবে গঠিত হয়। ধরো এই হলো একটা 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার। তো 5 কার্বন ডিঅক্সিরাইবোজ সুগার, এখানে একটা নাইট্রোজেন খাস যুক্ত হবে। আর এই যে 3 নাম্বার কার্বন, এই যে 3 নাম্বার কার্বন আর এই যে 5 নাম্বার কার্বন, তো 3 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয়, 5-এ একটা ফসফেট যুক্ত হয়। ফসফেট যুক্ত এর সাথে আবার আরেকটা হলো তোমার হলো কি বলে, আরেকটা হলো তোমার সুগার যায়, আরেকটা সুগার যায় তার আবার তিন তিন নাম্বার কার্বনের এর সাথে যুক্ত হয়। আর হলো 5 নাম্বার কার্বন আরেকটা আরেকটা ফসফেট যুক্ত করে। এমনি করে মূলত অনেকগুলা নিউক্লিওটাইড একত্রিত হয়ে একটা সূত্র তৈরি করে। এখন কথা হলো আমার একটা সূত্র তৈরি হওয়া লাগে, এখন তোমার কন্টিনিউয়াসলি যদি এরকম দুইটা করে ফসফেট যুক্ত হইতে থাকে তাহলে কি হবে, তোমার কিন্তু সূত্রটা বড় হইতেই যাবে, কখনো শেষ হবে না, কিন্তু শেষ করা লাগে। শেষ করার জন্য কি হয়, শেষ করার জন্য তোমার এই যে 3 নাম্বার কার্বনের যে ফসফেটটা আছে, একদম শুরুর যে নিউক্লিওটাইড আছে তার 3 নাম্বার কার্বনের ফসফেটটা আমরা আর যোগ করব না, আমরা এখানে কোনো ফসফেট যোগ করব না। আর লাস্টে ধরো এটা হলো আমার লাস্টের নিউক্লিওটাইড, এখন লাস্টের নিউক্লিওটাইডের এই যে 5 নাম্বার কার্বনের যে ফসফেটটা আছে ওটা আমরা যোগ করলাম না, তো যোগ করলাম না, যোগ না করে কি করলাম, আমরা জিনিসটা বন্ধ করে দিলাম। অর্থাৎ এখানে যদি কোনো ফসফেট না থাকে, তাহলে তো কখনো আরেকটা নিউক্লিওটাইড উপরে যুক্ত হতে পারবে না, কখনো আরেকটা নিউক্লিওটাইড নিচে যুক্ত হইতে পারবে না। এইভাবে তোমার স্ট্যান্ডটা শেষ করা হয়। তো উপরে একটা 3 নাম্বার কার্বনে কোনো ফসফেট নেই, নিচে আর একটা 5 নাম্বার কার্বনে কোনো ফসফেট নেই, তার মানে যে এই যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডার একটা নাম আছে, স্ট্যান্ডটাকে কি বলে, স্ট্যান্ডটাকে তোমার 3 থেকে 5 কার্বন মুখী স্ট্যান্ড বলা হয়, কারণ উপরে 3 নাম্বার কার্বন ফাঁকা আর নিচে হলো তোমার 5 নাম্বার কার্বন ফাঁকা, তাই এটাকে কি বলে, এটাকে তোমার 3 থেকে 5 কার্বন মুখী স্ট্যান্ড বলা হয়।
ভালো কথা। এখন একটা ডিএনএ গঠন হওয়ার সময়, একটা ডিএনএ যখন তোমার গঠিত হয় তখন তোমার দুইটা স্ট্র্যান্ড লাগে, একটা স্ট্র্যান্ডে তো হবে না। এখন এই জিনিসটা তোমাদেরকে আগেই বলছি যে ডিএনএ যে দুইটা স্ট্র্যান্ড থাকে, একটা হলো তোমার 3 থেকে 5 কার্বন মুখী আর একটা হলো 5 থেকে 3 কার্বন মুখী। অর্থাৎ আমার যে এইখানে যে স্ট্র্যান্ডটা তৈরি হবে, এইখানে যে স্ট্র্যান্ডটা তৈরি হবে, এই স্ট্র্যান্ডটা কিরকম হবে, এই স্ট্র্যান্ডে তোমার যেই হলো তোমার ধরো ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকবে, ওই সুগারের কি হবে, এই 3 নাম্বার কার্বনে তোমার ফসফেট থাকবে। আর অন্য যে নিউক্লিওটাইড ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, ওটার কি হবে, ওটার হলো তোমার ধরো 5 নাম্বার কার্বন। এই যে 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন থেকে কি হবে, এই যে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে, 3 নাম্বার কার্বনের ফসফেটের সাথে 5 নাম্বার কার্বনটা যুক্ত হবে। এখন আমি তোমাদেরকে এমনি আঁকায় দেখাচ্ছি, তাই আসলে জিনিসটা 5-3 মিলে যায়, 5-3 মিলে যায়, কারণ স্ট্রাকচারটা ওরকম। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তার মানে কি আছে, এখানে কিন্তু এই যে 5 নাম্বার কার্বনে কোনো ফসফেট, ধরো এটা হলো তোমার সবচেয়ে উপরের নিউক্লিওটাইড, তাহলে কি সবচেয়ে উপরে নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনে আমি কোনো ফসফেট দিলাম না। সবচেয়ে এটা ধরো সবচেয়ে নিচে নিউক্লিও, এটা হলো 3 নাম্বার কার্বনে কোনো ফসফেট দিলাম না। তার মানে কি এর হলো উপরে হলো 5 ফাঁকা আর নিচে হলো 3 ফাঁকা, উপরে 5 ফাঁকা নিচে 3 ফাঁকা। তার মানে কি এটা কি হবে, এটা হবে হলো তোমার 5 থেকে 3 কার্বন মুখী, 5 থেকে 3 কার্বন মুখী। এটা হলো তোমার 5 থেকে 3 কার্বন মুখী। তো এরকম হলো দুইটা স্ট্যান্ড, যখন হলো যে মাঝখানে এদের বেজের মধ্যে হাইড্রোজেন বন্ড হবে, একত্রে প্যাচ লাগাবে, লাগাই হলো আমার ডিএনএ তৈরি করবে। এটা তোমাদেরকে আগে আমি বলছি। এখন এইখানে কাহিনী কি, এখানে কাহিনী হলো এটা তো আমার একটা ডিএনএ, একটা মাতৃ ডিএনএ। তো এই যে মাতৃ ডিএনএ, তার মানে কি, এই যে আমার মাতৃ ডিএনএ আছে, তাহলে এখানে দুইটা স্ট্র্যান্ড আছে, তার মানে দুইটা হলো দুই মুখী হবে। অর্থাৎ ধরো এইটা, এইটা হলো তোমার 5 থেকে 3 মুখী, এটা তোমার 5 থেকে 3 মুখী। আর এটা কি, এটা হলো তোমার 3 থেকে 5 মুখী। এটা তোমার 5 থেকে 3 মুখী আর এটা হলো 3 থেকে 5 মুখী। এখন এই দুইটা স্থান তোমার যোগ হয়ে কি হয়েছে, দুইটা স্থান যোগ হয়ে আমার মাতৃ ডিএনএ তৈরি করছে। এখন মাতৃ ডিএনএ তৈরি করছে, এখন তোমাদেরকে তো অর্ধ সংরক্ষণশীল প্রসেসটা আমি মোটামুটি বুঝাইছিলাম। তো ওইখানে কি হয়, ওইখানে তোমার হলো মাতৃ ডিএনএ দুইটা স্থান, মানে দুইটা মাতৃ স্থান আলাদা হয়, প্রতিটা স্থান একটা করে নতুন স্থান তৈরি করে। তারা যেই নতুন স্থান তৈরি করে তাদের সাথে আবার প্যাচ লাগায় হাইড্রোজেন বন্ধন তৈরি করে নতুন দুইটা ডিএনএ তৈরি করে। এখন কথা হলো যে ঠিক আছে, আমার তার মানে কি, তোমার মেইন লক্ষ্য কি, এই পদ্ধতির মেইন লক্ষ্য হলো তোমার হলো নতুন স্থান তৈরি করা, দুইটা নতুন স্থান তৈরি করা। এখন আরেকটা জিনিস খেয়াল রাখা লাগে, এটা প্রথমত নতুন স্থান তৈরি করা ঠিক আছে, এখন একটা মাতৃ স্থান একটা নতুন স্থান তৈরি করতেছে। তো ওই নতুন স্থানে একটা জিনিস তাদেরকে খেয়াল রাখা লাগবে, যে ওই নতুন স্থানে যেই হলো আছে তোমার সূত্রের সিকোয়েন্স, ধরো একটা মাতৃ স্থান, এই যে এই মাতৃ স্থানটা 5 থেকে 3 কার্বন মুখী। এবং এই যে নতুন স্ট্যান্ডার্ড তৈরি করবে, তার অবশ্যই খেয়াল রাখা লাগবে যে ওই নতুন স্ট্যান্ডার্ড যেন অবশ্যই 3 থেকে 5 কার্বন মুখী হয়। নতুন স্ট্যান্ডার্ড যেন কখনো 5 থেকে 3 কার্বন মুখী হয় না, কারণ কি সে নিজে 5 থেকে 3 কার্বন মুখী, আর সে ওই নতুন স্ট্যান্ডার্ড সাথে ডিএনএ তৈরি করবে। কারণ নতুন স্ট্যান্ডার্ড যদি 5 থেকে 3 কার্বন মুখী হয়, তাহলে কিন্তু কখনো সে তার সাথে ডিএনএ তৈরি করতে পারবে না, কারণ তাদের কার্বন মুখী কিন্তু সেম হয়ে যাবে। তো এই জিনিসটা তার খেয়াল রাখা লাগবে। এখন প্রাইমেজের কাজ কি, প্রাইমেজের কাজ হলো প্রাইমার আনা, প্রাইমার যুক্ত করা। প্রাইমার জিনিসটা কি, প্রাইমার জিনিসটা হলো এটা হলো তোমার ডিএনএ সূত্রের একটা অংশ, ধরো ডিএনএ সূত্রের একটা ছোট অংশ, যেটা হলো 3 থেকে 4টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, 3 থেকে 4টা নিউক্লিওটাইড নিয়ে এই হলো আমার প্রাইমার জিনিসটা গঠিত। এখন 3 থেকে 4টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, কেন আমার প্রাইমার যোগ করা লাগবে, এই 3 থেকে 4টা নিউক্লিওটাইড কেন আমার এখানে হলো প্রাইমার হিসেবে যোগ করা লাগবে, কারণ কি ধরো নতুন স্ট্যান্ড কিভাবে তৈরি হবে, নতুন স্ট্যান্ড তৈরি হবে কি, এখানে তোমার একটা নিউক্লিওটাইড যুক্ত হলো, এখানে একটা নিউক্লিওটাইড যুক্ত হলো, এখানে এইভাবে তৈরি হইতে হইতে লাগতে একটা পুরো নতুন স্ট্যান্ড তৈরি হবে। এখন নতুন স্ট্যান্ড কখনো তোমার হাওয়াই লাগতে পারে না, অর্থাৎ একটা নিউক্লিওটাইড এখানে লাগলো লাগলো সে এমনি এমনি লাগবে না, তার একটা ভিত্তি লাগবে, একটা বেজ লাগবে, যে আমি এর সাথে, আমি এই জিনিসটা এখানে আছে, আমি এই জিনিসটার সাথে লাগবো, তারপরে আবার আরেকটা আমার সাথে লাগবে, এমনি লেগে লেগে তৈরি হবে, তাই একটা বেজ লাগবে। তো ওই বেসটাই তৈরি করে হলো তোমার এই প্রাইমার। অর্থাৎ তোমার প্রাইমেজ কি করে, প্রাইমেজ হলো ধরো এই যে এইখানে, এইখানে কি হয়েছে, এইখানে তোমার হলো প্রাইমেজ একটা প্রাইমার দিয়ে দিল, এখানে একটা প্রাইমার সে দিয়ে দিল, অর্থাৎ 3 থেকে 4 নিউক্লিওটাইড বিশিষ্ট একটা প্রাইমার দিয়ে দিল, দিয়ে দিলে কি হবে, এই প্রাইমারের সাথে ধরো এই যে প্রাইমার, এখানে আস্তে আস্তে একটা নিউক্লিওটাইড যুক্ত হইতে হইতে তোমার নতুন স্ট্যান্ড তৈরি হবে। এইখানে কি করলে, এখানেও তোমার আর একটা প্রাইমার দিয়ে দিলে, এখানে আর একটা প্রাইমার দিয়ে দিলে, ওইখান থেকে আবার নিউক্লিওটাইড যুক্ত হইতে হইতে একটা কি হবে, একটা হলো তোমার হয়ে লাগবে, একটা হলো তোমার নতুন স্ট্যান্ড তৈরি হবে। তো এইভাবেই মূলত কি হবে, এইভাবে মূলত আমার দুইটা নতুন স্ট্যান্ড তৈরি হবে। এখন এখানে তোমার দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে, এই যে প্রাইমার, ধরো এই যে আমার প্রাইমার, তাই না, এই আমার প্রাইমার, ধরো প্রাইমারের কি, প্রাইমারের ধরো এই প্রাইমারও তো মূলত তোমার 3 থেকে 4টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। ধরো এই যে প্রাইমারটা কেমন, 5 থেকে 3, অর্থাৎ এটা 5 আর এটা 3। এটা কেন 5-3 তো আমরা অলরেডি বুঝে গেলাম, কারণ কি, কারণ হলো তোমার এখানকার কি, এটা হলো তোমার 5-3, এটা হলো তোমার 5-3 কেন, 5-3, হ্যাঁ ঠিক আছে, এটা হলো তোমার 5-3 কেন 5-3 বসাইলাম, কারণ কি, এই যে এটা কি, এটা হলো 5 থেকে 3 এইদিকে, অর্থাৎ এখানে 3, তাহলে 3-এর এখানে 5 থাকা লাগবে, এই জন্য আমি এখানে 5 দিলাম আর এখানে তোমার 3 বসাইলাম। তাইলে কি হবে, তাইলে এখানে নিউক্লিওটাইড যুক্ত হইতে হইতে 3টা বাড়বে, 3টা বেড়ে বেড়ে এখানে 3 চলে আসবে, অর্থাৎ উল্টা দুইটা স্ট্যান্ড তৈরি হবে। আর এটা কেন 5-3, কারণ কি এই যে এখানে তোমার 3 থেকে 4টা নিউক্লিওটাইড আছে, এখন নিচে যে নিউক্লিওটাইড আছে তার 5 নাম্বার কার্বনে কোনো ফসফেট নেই, এই জন্য এটা 5, আর 3-এ কোনো নাই, উপরেরটা 3-এ কোনো নাই, তাই এটা হলো 3।
এই হলো 5। তো এই প্রাইমারটা দিলাম, কিন্তু এইখানে তো আমি এই 5 3 দিতে পারবো না। এখানে কি আমি 5 3 দিতে পারবো? কখনোই এখানে আমার 5 3 দেওয়া লাগবে, মানে নিচে 5 আর উপরে 3 দিতে পারবো না। আমার এখানে নিচে তোমার 3 দেওয়া লাগবে, নিচে 3 দেওয়া লাগবে, আর উপরে হলো 5 দেওয়া লাগবে, উপরে 5 দেওয়া লাগবে, তাইলে এই জিনিসটা হবে। কারণ কি, এই যে 5 এর সাথে এই যে তোমার 5 5 এর সাথে 3 আছে, আর হলো এই কি বলে এই, সরি এখানে তোমার ভুল হয়ে গেছে, এটা এটা 5 হবে, এটা তোমার এখানে একটু ভুল হয়ে গেছে, এটা তোমার 3 হবে, এটা তোমার 3 হবে, এটা 5 3, ও সরি সরি সরি, এটা 5 3 আর এটা 3 5। স্যার আমি এটা একটু উল্টাই ফেলছি, খেয়াল রাখুন, পেঁচায় ছিল তো এই জন্য আমি খেয়াল করি না। এটা 3 থেকে 5, এটা 3 থেকে 5, এটা হলো মাত্র স্ট্যান্ড। এখন এই যে নতুন স্ট্যান্ড হওয়া লাগবে, ওটা অবশ্যই কত 5 থেকে 3 হওয়া লাগবে। তাই এইখানে যে স্ট্যান্ড হবে, এই স্ট্যান্ড আমরা কেমন নেবো, এই যে এরকম দিব, এই যে প্রথমে টিক লিখছিলাম, এই নতুন স্ট্যান্ডে কি দেবো আমরা, হলো তোমার 5 থেকে 3 দেবো। নতুন স্ট্যান্ডে আমরা কি দেবো, নতুন স্ট্যান্ডে 5 থেকে 3 দেবো। কারণ কি, কারণ দিলে তোমার হলো কি হবে, তারপরে তোমার এই যে এখানে নিউক্লিওটাইড যুক্ত হইতে 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 এই যে 5টা উপরে উঠে চলে আসবে, আর 5টা উপরে উঠে থাকলে এই যে এখানে 5 আছে। তো এইভাবে তোমার জিনিসটা হবে, অর্থাৎ আমার নতুন যে দুইটা স্ট্যান্ড তৈরি হচ্ছে, তার তো নতুন স্ট্যান্ড তৈরি হচ্ছে, প্লাস তাদের যে কার্বন মুখী, এটা হলো তোমার মাতৃ স্ট্যান্ডের উল্টা হচ্ছে, তাইলে আমার নতুন ডিএনএ তৈরি হবে। এখন এইখানে তোমার প্রাইমারি, এখন কথা হলো যে এই প্রাইমারটা, তো এই প্রাইমারটা তোমার হলো নিয়ে আসে এখানে বসায়, কি বসায়, প্রাইমেজ এনজাইম। তো প্রাইমেজ এনজাইম কাজ কি, এই হলো তোমার দুইটা স্ট্যান্ডকে তোমার প্রাইমার এনে বসানো। প্রাইমারটা তো আনা লাগবে, কে আনবে, এই প্রাইমেজ হলো এই কাজটা করে। প্রাইমেজ হলো প্রাইমার এনে এখানে বসায়। এখন প্রাইমার না বসালে তো কখনো নিউক্লিওটাইড অ্যাড হইতে পারবে না। কিন্তু প্রাইমেজ এনজাইম হলো অনেক গুরুত্বপূর্ণ একটা এনজাইম। তো এর কাজটা আমরা শিখে ফেললাম। মানে এখানে একটা কাহিনী আছে, প্রাইমারের আবার একটা কাহিনী আছে। প্রাইমারের একটা কাহিনী কি, তো এই জিনিসটা আসলে কি, ধরো এই যে প্রাইমার, এই প্রাইমার কি হয়, প্রাইমার হলো তোমার ধরো এই যে 5 থেকে 3 কার্বনমুখী। তো জিনিসটা খুব সুন্দর হতো যে 3-এ আমি এমনি হলো নিউক্লিওটাইড বসায় বসে এটারে বাড়াই, 3টা এখানে নিয়ে আসলাম, আর 5-এ এভাবে নিউক্লিওটাইড বসায় বসায় 5টা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল, একদম সিম্পল ভাবে হয়ে যেত। বাট কাহিনী কি হয়, প্রাইমার না, প্রাইমারের একটা ধর্ম আছে। প্রাইমারের ধর্ম কি, প্রাইমারের শুধুমাত্র এই 3 নাম্বার কার্বনের সাথে হলো, মানে 3 নাম্বার প্রান্তের সাথে নিউক্লিওটাইড যোগ করতে পারে। প্রাইমারের 5 নাম্বার প্রান্তে কখনোই তোমার নিউক্লিওটাইড যুক্ত করা যায় না। তো এরা হলো একটা কাহিনী। এখন সিম্পলি তখন কিন্তু আর সিম্পল ভাবে কাজটা হবে না, কারণ কি, 3-এ যুক্ত করে সুন্দর মতো একটা স্ট্যান্ড তৈরি করে ফেলা দিল, বাট এইখানে তো তোমার ও 5-এ যুক্ত করতে পারে না, ওটা 3-এ যুক্ত করা লাগবে। আমার তো 3-এ যুক্ত করলে কাজ হবে না, কারণ 3-এ যুক্ত করলে এমনি নিচে চলে যাবে, বাট আমার তো উপরে যুক্ত করা লাগবে। তখন তোমার একটু ঝামেলা বেঁধে যাবে, তখন ওই যে একটা ঝামেলা বেঁধে যাবে, ওই ঝামেলাটার জন্য তোমার দুইটা মানে, তো ওই ঝামেলাটা বেঁধে গেল। এখন এই ঝামেলারও একটা সলিউশন তোমার আছে। এই সলিউশনটা কি, এই সলিউশন হলো, ধরো তুমি জিনিসটা এইভাবে দিলা না, জিনিসটা তুমি এইখানে দিলা না, জিনিসটা তুমি প্রাইমারটা তোমার প্রাইমারটাকে এইখানে বসালো, প্রাইমারটাকে এইখানে বসালো, এইদিকে 3 রাখলো, আর এইদিকে তোমার 5 রাখলো, 5 রাখলো। 5 রাখার পরে আবার এখানে নিউক্লিওটাইড যুক্ত হলো, হইতে 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 যে এরকম নিচে যে এই পর্যন্ত চলে আসলো, এই পর্যন্ত যে থেমে গেল। থেমে যাওয়ার পরে কি হলো, যে উপরে প্যাচ আছে। এখন কি হয়েছে জিনিসটা, আসলে আমি তোমাদেরকে তো ধাপে ধাপে বলতেছি যে, যে তোমার হলো কি বলে, টপ আইসোমারেজ, তারপরে হলো তোমার এসএসবিপি আর হেলিকেজ হলো প্যাচ খুলতেছে, তারপরে হলো প্রাইমার বসাচ্ছে। আসলে জিনিসটা একসাথে হয়, অর্থাৎ তোর এইখানকার প্যাচ আমার টপ আইসোমারেজ, হেলিকেজ আর এসএসবিপি খুলে ফেলছে, তখন প্রাইমেজ চলে আসে। প্রাইমেজ এসে এখানে প্রাইমার বসায়, তারপরে নিউক্লিওটাইড। এখন এই যে নিউক্লিওটাইড অ্যাড হচ্ছে, এখন নিউক্লিওটাইড তো নিজে হেঁটে হেঁটে আসতে পারবে না, এর আনার জন্য তো তোমার কাউকে লাগবে। তো একে কারা আনে, এই যে এই নিউক্লিওটাইড গুলাকে আনে হলো তোমার একটা এনজাইম, এটা হলো তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম, তো ডিএনএ পলিমারেজ কি করে, এই নিউক্লিওটাইড গুলাকে ধরে ধরে এইখানে, এই যে এইখানে তোমার নিউক্লিওটাইড গুলাকে এনে দেয় হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। অর্থাৎ একদিকে তোমার হলো ওই 3টা এনজাইম এই প্যাচ গুলা খুলতে থাকে, আরেকদিকে হলো তোমার প্রাইমেজ হলো প্রাইমার বসে, তারপরে হলো নিউক্লিওটাইড গুলাকে ডিএনএ পলিমারেজ হলো লাগাইতে থাকে। অর্থাৎ একদিকে তোমার ওই 3টা এনজাইম কাজ করে, আবার আরেকদিকে তোমার প্রাইমারেজ আর হলো ডিএনএ পলিমারেজ নিজেদের কাজ করতে থাকে। তো এইদিকে তোমার স্ট্যান্ডও তৈরি হয়, ওইদিকে প্যাচও খুলতে থাকে, তাহলে একসাথে তোমার দুইটা কাজ হয়ে যায়। তো এখানে কি হয়, এখানে তোমার এরকম ভাবে যুক্ত হইতে 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 এই পর্যন্ত থেমে গেল। থেমে যাওয়ার পরে এখন দেখো, যখন এটা হচ্ছে তখন এইদিকে আবার ওরা প্যাচ খুলতেছে। তো এইখানকার এই যে প্যাচটা খুলে গেল, খুলে ধরো একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তো ফাঁকা জায়গা তৈরি হলে কি হবে, এইখানে আবার তোমার এই প্রাইমেজটা যুক্ত হবে, এখানে প্রাইমেজটা যুক্ত হবে, তাহলে এটা কি 5 থেকে 3 এইখানে আবার যুক্ত হইতে 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 এই প্রাইমেজ পর্যন্ত আসবে। এই প্রাইমেজ পর্যন্ত আসবে, আসার পরে আবার সামনে খুলবে, এমনি খুলতে খুলতে তোমার পুরো একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। তো এই হলো তোমার একটা কাহিনী, যে এইভাবে তোমার মূলত স্ট্যান্ডটা তৈরি হয়। দুইটা স্ট্যান্ড তৈরি হলো, দুইটা স্ট্যান্ড তৈরি হওয়ার পরে তোমার একটা কাহিনী আছে। তো এই যে স্ট্যান্ড গুলা তৈরি হলো, তো স্ট্যান্ড গুলা তৈরি হওয়ার পরে তোমার ধরো এই স্ট্যান্ড গুলা কিন্তু একদম নর্মালি তৈরি হয়েছে, অর্থাৎ এর ভিতরে কিন্তু কোনো বিভেদ নাই, এর ভিতরে কোনো বিভেদ নাই, এর মধ্যে কোনো বিভেদ নাই, এই নর্মালি তৈরি হয়ে গেছে। এখন তৈরি হওয়া শেষ, নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে, নতুন স্ট্যান্ড তৈরি হওয়ার পর এই প্রাইমারের তো আর কোনো কাজ নেই।
প্রাইমারের কাজ শেষ, তখন কি করে এই প্রাইমেজ এনজাইম কি করে প্রাইমারে সরায় দেয়, প্রাইমারে এখান থেকে সরায় দেয়। তো সুন্দর মতো সরায় দিল। তো এই যে নতুন একটা স্ট্যান্ড তৈরি হয়, এই স্ট্যান্ডটাকে তোমার লিডিং স্ট্যান্ড বলা হয়, এটাকে তোমার লিডিং স্ট্যান্ড বলা হয়, লিডিং স্ট্যান্ড বলা হয়। তো এইটা নিয়ে কোনো কাহিনী নেই, এটা অনেক নর্মালি হচ্ছে। বাট কাহিনী হয় যে এইটা নিয়ে, এখন এইটা হলো তুমি জায়গায় জায়গায় হলো প্রাইমারে বসাইছো, অর্থাৎ এইখানে একটা প্রাইমার বসাইছো, এইখানে একটা প্রাইমার বসাইছো, সামনে বসাইছো, এখন তোমার কি হলো প্রাইমার তো প্রাইমারে নেবে, এখন এখান থেকে প্রাইমারে সরাই নিছে, এখান থেকে প্রাইমারে সরাই নিছে, এখান থেকে প্রাইমারে সরাই নিছে, সরাই নিলে কি হবে জায়গায় জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই যে বিভিন্ন অংশ তৈরি হয়, এই যে একটা অংশ তৈরি হলো, এই একটা অংশ তৈরি হলো, তো খন্ড টাইপের তৈরি হয়েছে, তো এই খন্ডগুলাকে একটা নাম দেওয়া হয়েছে, এগুলোকে তোমার ওকাজাকি খন্ড বলা হয়, ওকাজাকি খন্ড বলা হয়। এই খন্ডগুলাকে তোমার কি বলা হয়, এই খন্ডগুলাকে অকাজাকি খন্ড বলা হয়। এখন যে ওকাজাকি খন্ড এগুলো তো আলাদা হয়ে গেছে, এখন আমার তো একটা পরিপূর্ণ স্থান লাগবে, তোমার কি লাগবে, তোমার একটা পরিপূর্ণ স্থান লাগবে না, মানে খন্ড হিসাবে থাকলে কি আমার কোনো লাভ আছে, তো একটা স্থান লাগবে, তো কি হয় তখন আরেকটা এনজাইম আসে, কি এনজাইম, তোমার লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম কি করে, এই যে ওকাজাকি খন্ডের এই যে খন্ডগুলাকে একসাথে জুড়ায় লাগে, লাগিয়ে দিলাম কি করে ওকাজাকি খন্ডের খন্ডগুলোকে একত্রে জোড়ায় লাগাই দেয়, জোড়ায় লাগাই দিয়ে কি হলো একটা নতুন একটা স্টান তৈরি হয়। বাট দেখো এই স্টান আর এই স্টানের মধ্যে পার্থক্য আছে, এই স্টান কি হয়েছে একদম নর্মালি স্মুথ ভাবে তৈরি হয়ে গেছে, বাট এই কিন্তু স্মুথ ভাবে তৈরি হয় নাই, এর কিন্তু জায়গায় জায়গায় খন্ড হয়েছে, খন্ডরে আবার জোড়ায় লাগানো হয়েছে। তো এই স্টানটার আবার একটা নাম আছে, এই যে নতুন যে স্টানটা লাইগেজ এনজাইম জোড়ায় লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডকে জোড়ায় লাগানোর পরে নতুন যে স্টান তৈরি হয়, ওই স্টানটাকে তোমার ল্যাগিং স্টান বলা হয়। ল্যাগিং স্ট্যান্ড বলা হয়, কেন ল্যাগিং স্ট্যান্ড বলা হয় নাম শুনে তোমরা বুঝতে পারতেছো, মানে এই দুইটা তোমার ইংলিশ টার্ম, লিডিং আর ল্যাগিং। লিডিং কি যে হলো সামনে থাকে, আর ল্যাগিং কি, ল্যাগিং হলো যে একটু মানে কি হলো একটু পিছনে থাকে, একটু অলস টাইপের, ল্যাগিং মানে একটু কি বলবো জিনিসটা হলো পিছনে থাকে, মানে ও দ্রুত না এরকম। তো এখানে দেখো লিডিং, লিডিং কি সে একবারে হয়ে গেছে, প্রথমে এই স্ট্যান্ডটা তৈরি হয়ে গেছে, জাস্ট প্রাইমার একটা প্রাইমার সরাই নিলে কাহিনী শেষ। বাট এখানে কি হয়েছে অনেকগুলো প্রাইমার প্রথমে সরানো লাগছে, দ্বিতীয়তে ওই খন্ডগুলোকে একত্রিত করা লাগছে, তারপরে এই স্ট্যান্ডটা তৈরি হয়েছে, অর্থাৎ এই স্ট্যান্ডটা পরে তৈরি হয়, এই জন্য একে ল্যাগিং স্ট্যান্ড বলা হয়। আর লিডিং স্ট্যান্ড কি ও একদম প্রথমেই তৈরি হয়ে যায়, এই জন্য ওকে লিডিং স্ট্যান্ড বলা হয়। তো এই হলো তোমার কাহিনী। তো এইখানে দেখো আমরা কিন্তু এনজাইমও শিখলাম, কয়েকটা টার্মও শিখে গেলাম। কি কি টার্ম শিখলাম, তো আমরা এই পর্যন্ত কি কি শিখলাম তোমাদেরকে একটু বলি, যে আমরা কিওয়ার্ড, আমরা কি কি কিওয়ার্ড শিখলাম। তো আমরা রেপ্লিকেশন কমপ্লেক্স বা রিপ্লিজোমের মধ্যে আমাদের যেই যে কিওয়ার্ড গুলো শিখা ছিল আমরা সবই শিখেছি, আমাদের 6টা এনজাইম সম্পর্কে জানা লাগবে। এখন আমরা 6টা এনজাইমই শিখে গেছি। কি প্রথমে কি থাকে, প্রথমে হলো তোমার ডিএনএ টা জড়ানো পেঁচানো অবস্থায় থেকে ওইখান থেকে একটা ডিএনএ কে বের করে স্টপো আইসোমারেজ করে, ভালো কথা। দেন ওই ডিএনএ টা তোমার পেঁচানো অবস্থা আর হাইড্রোজেন বন্ড, এই দুইটা জিনিস হলো মানে এই দুইটা জিনিস মুক্ত করে, এই দুইটা জিনিস মুক্ত করে কে, এই দুইটা জিনিস মুক্ত করে হলো তোমার হেলিকেজ এনজাইম, অর্থাৎ হাইড্রোজেন বন্ড ভাঙে পেঁচানো অবস্থা খুলে ফেলা যায়। তারপরে কি আসে, তারপরে আসে হলো আবার টপো আইসোমারেজ ব্যাক করে এসে কি করে ওই যে স্ট্র্যান্ড দুইটা ওদের ভালোবাসার কারণে ওরা আবার একত্রিত হইতে চায়, প্যাচ লাগাইতে চায়। বাট প্যাচ লাগাইতে তো দেওয়া যাবে না, তো প্যাচ লাগাইতে দেবে না কে, টপো আইসোমারেজ এনজাইম। এখন কথা হলো টপো আইসোমারেজ এনজাইম দুই জায়গাটা কাজ করতেছে, দুই জায়গাটা কাজ করতেছে, আর এই টপো আইসোমারেজ এনজাইম শুধুমাত্র প্রকৃত কোষেই পাওয়া যায়, আদি কোষে পাওয়া যায় না। আদি কোষেও তো টপো আইসোমারেজ এনজাইমের কাজ করা লাগবে, তো ওই কাজটা আদি কোষে কি করে, গাইরেজ এনজাইম করে। আদি কোষে টপো আইসোমারেজ এনজাইমের কাজ গাইরেজ এনজাইম করে, এটা মাথায় রাখা লাগবে। তারপরে আরেকটা এনজাইম আছে এসএসবিপি, এসএসবিপি কি করে, ওদের আবার পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না, কে করতে দেয় না, এসএসবিপি করতে দেয় না। প্রথম পার্ট শেষ, দেন সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট হলো নতুন স্ট্র্যান্ড তৈরি করা লাগে। এখন নতুন স্ট্র্যান্ড তো উদয় উদয় তৈরি হয়ে যাবে না, এই জন্য কি লাগবে, এই জন্য আমার প্রাইমার লাগবে, অর্থাৎ 3 থেকে 4টা নিউক্লিওটাইডের একটা ছোট অংশ লাগবে, যেটা যদি এখানে থাকে তার সাথে লেগে 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 তৈরি হবে। তো এরকম দুইটা এই প্রাইমার, তো এই প্রাইমারকে কোন এনজাইম মানে, এই প্রাইমারকে হলো প্রাইমেজ এনজাইম মানে, প্রাইমেজ এনজাইম তোমার হলো প্রাইমারকে ধরে তোমার হলো দুইটা মাতৃ স্ট্যান্ডের সাথে লাগাই দেয়, লাগাই দেয়। তো লাগাই দেওয়ার পরে তখন এই প্রাইমারের সাথে কি হয়, নিউক্লিওটাইড যুক্ত হইতে 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 নতুন স্ট্যান্ড তৈরি হয়ে যায়। হয়ে গেলে খুব ভালো হতো, বাট কাহিনী কি প্রাইমারের আবার একটা বৈশিষ্ট্য আছে, এই শুধুমাত্র এই 3 নাম্বার প্রান্তেই তোমার নিউক্লিওটাইডকে যুক্ত করতে পারে, 5 নাম্বার প্রান্তে পারে না। এই জন্য কি হয়, এই জন্য তোমার একটা স্ট্যান্ড, আমরা তো জানি যে ডিএনএ কি, ডিএনএ যে দুইটা স্ট্যান্ড থেকে একটা হলো 3 থেকে 5 কার্বনমুখী হয়, আর একটা হলো 5 থেকে 3 কার্বনমুখী হয়। এখন আমি তো নিচেই লাগাচ্ছি, এখন নিচেই লাগালে যেটা আমি 5 থেকে 3 কার্বনমুখী স্ট্যান্ডটা দেবো, অর্থাৎ নিচেই 5 আর উপরে 3, তো ওইটাই কি হবে, ওইটা নিউক্লিওটাইড যুক্ত হইতে 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 সুন্দর মতো একটা নতুন স্ট্যান্ড তৈরি হয়ে যাবে। আর আরেকটা কি লাগবে, আরেকটা আমার উপরে 5 দেওয়া লাগবে আর নিচে 3 দেওয়া লাগবে, আর আরেকটা আমার যুক্ত হবে তো 3-এ, নিচেই যুক্ত হবে, কারণ নিচেই যুক্ত হয় তো আমার কোনো লাভ নেই। তো কি হবে, কিন্তু স্ট্যান্ড তো তৈরি করা লাগবে, এই জন্য কি হবে, আমি একদম উপরে, এখন যত দূর পর্যন্ত ওই 3টা এনজাইম খুলতে পেরেছে, প্যাচ খুলতে পেরেছে, অত দূর মানে একদম হাইয়েস্ট জায়গায় আমি হলো 5 থেকে 3 লাগাই দেবো, তখন নিচেই যুক্ত হইতে 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 শেষ পর্যন্ত যাবে, ওইখানে থেমে যাবে। দেন আবার উপরে খুলে ফেলছে, আবার একদম উপরে নেব, উপরে নিয়ে আবার এমনি যুক্ত করতে করতে এমনি আসতে থাকবো, আসতে থাকতে 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 আমার পুরো মাত্রিক স্ট্যান্ড অনুযায়ী নতুন একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেছে। হওয়ার পরে কি হবে, প্রাইমেজ এনজাইম আবার কি করবে, ওর প্রাইমার গুলাকে নিয়ে নেবে,
ওর প্রাইমার গুলাকে প্রাইমেজ এনজাইম নিয়ে নেবে। এখন যেটা হলো তোমার প্রথমে তৈরি হয়েছে তো সুন্দর মতো লেগে তৈরি হয়ে গেছে, ওটার ক্ষেত্রে প্রাইমার নিলে কোনো সমস্যা নেই, কারণ ও অলরেডি একটা স্ট্যান্ডে পরিণত হয়ে গেছে। বাট আমার আরেকটা খন্ড, ওর এই যে জায়গায় জায়গায় প্রাইমার বসানো লেগেছে, এখন জায়গায় জায়গা থেকে যদি প্রাইমার নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ওর জায়গায় জায়গায় কি খন্ড তৈরি হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন নিউক্লিওটাইডের খন্ড তৈরি হয়ে গেল, অর্থাৎ মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। তো এই যে নিউক্লিওটাইডের খন্ড, অর্থাৎ কয়েকটা নিউক্লিওটাইডের খন্ড, এটাকে তোমার ওকাজাকি খন্ড বলা হয়। এখন আমার লাগবে স্টান, আমার তো খন্ডে কোনো কাজ নেই, এখন এই খন্ডগুলাকে একত্রিত করা লাগবে। তো এই ওকাজাকি খন্ডকে একত্রিত করার জন্য একটা এনজাইম আসবে, যেটাকে তোমার লাইগেজ এনজাইম বলা হয়। আর মাঝখানে একটা কথা বলে গেছি, তোমার এই নিউক্লিওটাইড একটার পরে একটা যুক্ত করে একটা এনজাইম, সেটা হলো তোমার ডিএনএ পলিমারেজ এনজাইম। মানে এই ওকাজাকি খন্ডগুলোকে একত্রিত করলে আরেকটা স্ট্যান্ড তৈরি হবে। তো প্রথমের স্ট্যান্ডটাকে আমরা লিডিং স্ট্যান্ড বলেছি, আর এই স্ট্যান্ডটাকে আমরা ল্যাগিং স্ট্যান্ড বলবো। এইভাবে তোমার নতুন দুইটা ডিএনএ তৈরি হবে। দেন এই দুইটা ডিএনএ কি করবে, এই নতুন দুইটা ডিএনএ, তো এই নতুন দুইটা ডিএনএ সরি নতুন দুইটা স্ট্যান্ড হলো, এই নতুন দুইটা স্ট্যান্ড মাতৃ স্ট্যান্ডের সাথে প্যাঁচায় লাগায়ে, আবার প্যাঁচায় লাগানোর পরে আমার এই যে নতুন দুইটা ডিএনএ তৈরি শেষ। এই হলো তোমার মেইন কাহিনী। তো আমরা অলরেডি কিওয়ার্ড মেইনলি তোমাদেরকে সবই পড়াই ফেলছি, এখন আমি তোমাদেরকে বলবো, মানে আমি পুরো প্রসেসটা তোমাদেরকে একটু রিক্যাপ করলাম, এখন একটু গুছাই বলবো, অর্থাৎ বই অনুযায়ী বলবো, মানে কেমনে তোমরা লিখবা, কেমনে তোমরা কি করবা, ওই জিনিসটা তোমাদেরকে এখন শেখাবো। আমি মোটামুটি ধরো এখন যা বলেছি তাতে আমি মোটামুটি তোমাদেরকে ম্যাক্সিমাম জিনিসপত্রই কাভার করে দিছি। এখন জাস্ট মানে একটু রিক্যাপ করবো যে কি কি বাদ গেছে, কি কি হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে বলি। তো তোমাদের প্রথমে কিছু জিনিস একটু বলা বাদ ছিল, মানে কয়েকটা টার্ম একটু বাদ দিয়ে দিছিলাম, তো ওই টার্ম গুলো একটু তোমাদেরকে প্রথমে জানাবো। যে ডিএনএ, এই যে ডিএনএ, তো আমি তোমাদেরকে কিভাবে নতুন স্ট্যান্ড তৈরি হয় ওটা তোমাদেরকে শিখালাম। এখন কিভাবে আলাদা হয়, আলাদা হওয়ারও একটা প্রসেস আছে। আলাদা হওয়ার কি প্রসেস আছে, ধরো এই যে একটা ডিএনএ, তো ডিএনএ কি হয়, তোমার ডিএনএ এমনি জড়ায় পেঁচানো অবস্থায় থাকে। তো প্রথমে কি হয়, প্রথমে হলো তোমার হলো ই করে আলাদা করে, তোমার কি করে, তোমার এই হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম কি করে, আলাদা করে। সে কিভাবে আলাদা করে, সে কি করে, তোমার ধরো এই ধরো দুইটা জায়গা, ডিএনএ দুইটা জায়গা, এই দুইটা ধরো মাঝখানে এই যে হাইড্রোজেন বন্ড আছে, সে কি করবে, হাইড্রোজেন বন্ড গুলাকে ভাঙবে। এই হেলিকেজ এনজাইম এই যে মাঝখানে তোমার হাইড্রোজেন বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড গুলাকে কি করবে, ভেঙে দিল। ভেঙে দিয়ে কি করবে, এই যে পেঁচাই আছে, অর্থাৎ যে ধরো এখানকার অ্যাডেনিন, আর ধরো কি ঝামেলা, এখানকার তোমার এই যে অ্যাডেনিন আছে, আর এখানে তোমার হলো কি গুয়ানিন আছে, তো এদের মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ড আছে। তো হেলিকেজ এনজাইম কি করবে, প্রথমে বন্ড গুলাকে ভাঙবে, বন্ড গুলাকে ভাঙে দুইটাকে দূরে সরাই দেবে, অর্থাৎ ধরো এই যে দূরে সরাই দিছে, দূরে সরাই দিছে, দূরে সরাই দিছে, এরকম ধরো দুইটাকে দূরে সরাই দিছে। দূরে সরাই দেখো মাঝখানে একটু ফাঁকা জায়গা তৈরি করে দিচ্ছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি করা যাচ্ছে। তো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এটাকে তোমার রেপ্লিকেশন বাবল বলা হয়। তো এই হলো আরেকটা কিওয়ার্ড, রেপ্লিকেশন বাবল। মানে এটা হলো তোমার হেলিকেজ এনজাইমের প্রসেস। আমি জাস্ট বলছি যে হেলিকেজ এনজাইম হলো তোমার হাইড্রোজেন বন্ধন ভাঙে, হাইড্রোজেন বন্ধন ভাঙে আর পেঁচানো অবস্থাটা কাটাই দেয়। কিন্তু কিভাবে কাটায়, কাটানোর সিস্টেম আছে। প্রথমে কি করে, এখানে ধরো অ্যাডেনিন থায়ামিন আছে, সাইটোসিন গুয়ানিন আছে, প্রথমে হাইড্রোজেন বন্ধনটা ভাঙবে, ভাঙায় এইগুলাকে দূরে সরাই দেবে, অর্থাৎ অ্যাডেনিনকে এদিকে টান দেবে আর থায়ামিনকে এদিকে টান দেবে। টান দিয়ে কি হবে, এই যে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে। তো এই ফাঁকা জায়গাটার একটা নাম দিছে, এই ফাঁকা জায়গাকে কি বলে, ফাঁকা জায়গাকে তোমার রেপ্লিকেশন বাবল বলে। তো এরকম কি হবে, এরকম জায়গায় জায়গায় এরকম রেপ্লিকেশন বাবল তৈরি করবে, এরকম জায়গায় জায়গায় রেপ্লিকেশন বাবল তৈরি করবে, জায়গায় জায়গায় রেপ্লিকেশন বাবল তৈরি করবে। এমনি তৈরি করতে করতে তারপরে কি করবে, সবগুলা রেপ্লিকেশন বাবল, সব জায়গায় রেপ্লিকেশন বাবল তৈরি করেছে, এখন কি হবে, এই রেপ্লিকেশন বাবল গুলা সব একসাথে হয়ে যাবে। সব রেপ্লিকেশন বাবল যদি একসাথে হয়, তার মানে কি, তার মানে যদি রেপ্লিকেশন বাবল গুলো সব ফাঁকা জায়গায় একসাথে হলে কি হবে, জিনিসটা এই যে এরকম ভাবে ছড়ায় যাবে, জিনিসটা কি হবে, এরকম ভাবে সরে যাবে। অর্থাৎ প্রথমে অনেকগুলা রেপ্লিকেশন বাবল তৈরি করবে, সব জায়গায় করতে করতে সবগুলা রেপ্লিকেশন বাবল একত্রিত হলে কি হবে, তোমার দুইটা স্থান এরকম ভাবে ছড়ায় যাবে। এখন দেখো দেখো এই জিনিসটা কিন্তু অনেকটা ওয়াই এর মতো দেখতে, এই জিনিসটা কি অনেকটা ওয়াই এর মতো দেখতে, ওয়াই এর মতো দেখতে। তো এই যে অবস্থা, এই অবস্থার একটা নাম আছে, এই অবস্থাকে তোমার রেপ্লিকেশন ফর্ক বলা হয়, রেপ্লিকেশন ফর্ক বলা হয়, রেপ্লিকেশন কি বলা হয়, রেপ্লিকেশন ফর্ক বলা হয়। এই হলো দুইটা জিনিস, দুইটা কিওয়ার্ড, যেটা হলো বাদ গেছিল, এই দুইটা কিওয়ার্ড তোমাদেরকে জানালাম। তাহলে কি হয়, এই হলো মেইনলি কাহিনী, যে তোমার হলো টপো আইসোমারেজ একটা ডিএনএ কে আনে, দেন এই ডিএনএ এর মাঝখানে বাবল হেলিকেজ আছে, হেলিকেজ এসে প্রথমে বন্ড ভাঙে, তারপরে দুইটাকে দূরে সরায় দেয়, অর্থাৎ প্যাচ খোলার জন্য দুইটাকে দূরে সরায়, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করে, যেগুলোকে রেপ্লিকেশন বাবল বলা হয়। এরকম তোমার জায়গায় জায়গায় রেপ্লিকেশন বাবল তৈরি করে, বাবল তৈরি করে সবগুলা রেপ্লিকেশন বাবল মিলে এরকম ওয়াই আকৃতির একটা গঠন তৈরি হয়, অর্থাৎ দুইটা স্থান একদম দুইজন থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে এই যে ওয়াই আকৃতির গঠন, এটাকে তোমার রেপ্লিকেশন ফর্ক বলা হয়। এরপরে আবার টপো আইসোমারেজ আর এসএসবিপি আসে, এসে কি করে, আবার পুনরায় এগুলাকে একত্রিত হইতে দেয় না, এই নাইট্রোজেন বেস থাকে, ওদের মধ্যে হাইড্রোজেন বন্ড হইতে দেয় না, এমনি থাকে। তারপরে এইখানে তোমার হলো প্রাইমার আসে, যেটা প্রাইমেজ আনে, তারপর নিউক্লিওটাইড ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড যুক্ত করতে করতে নতুন স্ট্যান্ড তৈরি হয়, নতুন স্ট্যান্ড তৈরি হয়, দুইটা মাতৃ স্ট্যান্ড আর নতুন স্ট্যান্ড মিলে তোমার হলো নতুন ডিএনএ তৈরি করে। এই হলো মূলত আমার কিওয়ার্ড গুলো।
তো আমি তোমাদেরকে মোটামুটি কিন্তু কিওয়ার্ড সবই কমপ্লিট করাই ফেলছি। তো আর হলো আরেকটা কি, আরেকটা কথা হলো এখানে আরেকটা কিওয়ার্ড বাদ আছে, অরি বা অরি, অর্থাৎ অরি কি, অরি হলো তোমার এই যে প্রথম বাবলটা, অর্থাৎ রেপ্লিকেশনটা যেই স্থান থেকে শুরু হয় ওই স্থানটাকে তোমার অরি বলা হয়। অর্থাৎ ধরো তোমার হেলিকেস, হেলিকেস তো একসাথে তোমার পুরো ডিএনএ তে কাজ করে না, হেলিকেস তো একসাথে পুরো ডিএনএ তে কাজ করে না, ডিএনএ এর কোনো একটা স্পেসিফিক জায়গায় বাবল তৈরি করে, তারপরে আস্তে আস্তে সব জায়গায় তৈরি করে মিলায়। তো প্রথমে যেই স্থানে তোমার হলো হেলিকেস কাজ করে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন ভাঙে, প্রথমে যেই স্থানে প্যাচটা খোলে ওই স্থানটাকে তোমার অরি বলা হয়। অর্থাৎ অরির সংজ্ঞা হলো কি, যেই স্থানে তোমার হলো কি বলে রেপ্লিকেশন শুরু হয়, অর্থাৎ ডিএনএ যে অঞ্চলে রেপ্লিকেশন শুরু হয় ওই অঞ্চলটাকেই অরি বলা হয়। তাহলে আমার কিওয়ার্ড গুলো আমরা আরেকবার তোমাদেরকে ই করি, রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম, যেটা মূলত তোমার এনজাইমের সমষ্টি। তো এনজাইমও বুঝাইছি, রেপ্লিকেশন বা রেপ্লিজম কি তাও বোঝানো হয়ে গেছে। তারপরে কি আছে, তারপরে আসে হলো অরি, অর্থাৎ যে জায়গায় হেলিকেজ মূলত তোমার হলো রেপ্লিকেশনটা শুরু করে ওই জায়গাকে অরি বলা হয়। তারপরে কি, তারপরে রেপ্লিকেশন বাবল, অর্থাৎ ওই যে জায়গায় জায়গায় হেলিকেজ হাইড্রোজেন বন্ধন ভেঙে দূরে সরায় জায়গায় জায়গায় ফাঁকা স্থান তৈরি করে, ওটাকে তোমার রেপ্লিকেশন বাবল বলা হয়। এখন ফাঁকা স্থানগুলো একত্রিত হয়ে একদম দুইটা স্থান আলাদা হয়ে ওয়াইয়ের মতো একটা আকৃতি গঠন করে, ওটাকে তোমার রেপ্লিকেশন ফর্ক বলা হয়। তো রেপ্লিকেশন ফর্ক বলা হয়। তারপরে প্রাইমার, প্রাইমার কি, ওই যেই জিনিস, অর্থাৎ যেই জিনিসের সাথে আমার ওই নিউক্লিওটাইড গুলা যুক্ত হবে, অর্থাৎ একটা হলো কি 3 থেকে 4 নিউক্লিওটাইড বিশিষ্ট একটা সূত্র, ওইটাকে তোমার কি হলো প্রাইমার বলা হয়। আর এটাকে আনেকে এটাকে হলো প্রাইমেজ আনে। এখন এই নিউক্লিওটাইড যুক্ত হয়ে দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়, তো যেই স্ট্র্যান্ডটা একদম মানে কি হলো বাধাহীন ভাবে যে স্ট্র্যান্ডটা তৈরি হয় ওটাকে তোমার লিডিং স্ট্র্যান্ড বলা হয়। আর যেটা কি জায়গায় জায়গায় প্রাইমারি হয়ে জায়গায় জায়গায় প্রাইমার যুক্ত হয়ে যেটা তৈরি হয় ওটাকে তোমার ল্যাগিং স্ট্র্যান্ড বলা হয়। এখন ল্যাগিং স্ট্র্যান্ড কি হয়, প্রাইমার সহায় নিলে ল্যাগিং স্ট্র্যান্ড কিছু খন্ডে অনেকগুলো খন্ডে পরিণত হয়, এই খন্ডগুলোকে তোমার ওকাজাকি খন্ড বলা হয়। আর এই ওকাজাকি খন্ডগুলোকে একত্রিত করে কে, লাইগেজ এনজাইম একত্রিত করে, এই ওকাজাকি খন্ডগুলোকে লাইগেজ এনজাইম একত্রিত করে তোমার ল্যাগিং স্ট্র্যান্ডটা মূলত তৈরি করে। এই হলো তোমার মূলত আমার মেইনলি কিওয়ার্ড যেগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম, যে কি কি, রেপ্লিকেশন বাবল, রেপ্লিকেশন ফর্ক, অরি, প্রাইমার, তারপরে হলো তোমার ল্যাগিং স্ট্র্যান্ড, লিডিং স্ট্র্যান্ড, ওকাজাকি খন্ড। এই মূলত হলো আমার কিওয়ার্ড গুলো। তো কিওয়ার্ড গুলো তোমাদেরকে জানাই দিলাম। এখন যদি তোমরা আমার এখন পর্যন্ত যা বুঝাইলাম তা যদি তোমরা প্রপারলি বুঝতে পারো, তাহলে তোমার প্রসেস শিখতে কিছু, প্রসেস অলরেডি শিখাই ফেলছি, অলরেডি তোমরা যারা প্রথম এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছো তারা অলরেডি প্রসেস শিখাই ফেলছে। এখন আমি তোমাদেরকে টেকনিক, ওই যে বললাম না ধাপ ওয়াইজ করবে, এখন ধাপ ওয়াইজ জিনিসগুলো বুঝাই দেবো। বাট অলরেডি প্রসেস সম্পর্কে যতটুকু তোমাদের জানা তোমরা জেনে গেছো, তোমরা অলরেডি বুঝে গেছো যে প্রসেসটা কি। এখন আমি তোমাদেরকে জাস্ট ধাপ ওয়াইজ শিখাবো যে কি কি ধাপ, কিরকম কি ধাপ হয়। তো প্রথমে কি হয়, ফার্স্ট ধাপ, ফার্স্ট ধাপ কি, ফার্স্ট ধাপ হলো তুমি নিজের ভাষায় বুঝো, নিজের ভাষায় বুঝো কি, তোমার হলো টপো আইসোমারেজ এনজাইম। আইসোমারেজ এনজাইম কি করে, ক্রোমোজোমে, ক্রোমোজোমে ডিএনএ কে পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, ডিএনএ কে তোমার পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, অবস্থা থেকে মুক্ত করে। ভালো, এ হলো তোমার প্রথম ধাপ, গেল। তারপরে কি হলো, ডিএনএ কে পেঁচানো অবস্থা থেকে মুক্ত করে, তারপরে আমরা একটা ডিএনএ পালাম। এখন কি করে, এরপরে তোমার হেলিকেজ এনজাইম, হেলিকেজ এনজাইম কি করে, হেলিকেজ এনজাইম, এনজাইম এই ডিএনএ, ডিএনএ এর অরিতে যুক্ত হয়ে, এখন অরি কি, অরি কিন্তু তোমাদের আর নতুন করে শেখানো লাগবে, অলরেডি তোমরা চিনে গেছো অরি কি, অরিতে যুক্ত হয়, অরিতে যুক্ত হয়, ভালো কথা, অরিতে যুক্ত হয়, অরিতে যুক্ত হয়ে কি করে, তোমার হলো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন ভাঙে, বন্ধন ভাঙে, আর কি করে, আর হলো পেঁচানো অবস্থা খোলে, পেঁচানো অবস্থা মানে পেঁচানো অবস্থা মুক্ত করে, পেঁচানো অবস্থা মুক্ত করে, অবস্থা মুক্ত করে কি তৈরি করে, রেপ্লিকেশন বাবল তৈরি করে, রেপ্লিকেশন বাবল তৈরি করে, বাবল তৈরি করে। এই হলো তোমার সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ হলো রেপ্লিকেশন বাবল তৈরি করে, গেল। দেন থার্ড স্টেপ, থার্ড স্টেপটা কি, তো থার্ড স্টেপে চলে আসি। ধরো এটা হলো আমার থার্ড স্টেপ, আমি ওইভাবে ধরো বোর্ডটা অনেক ছোট তো ওইভাবে বলতে পারতেছি না। ফার্স্ট স্টেপে কি হয়, ফার্স্ট স্টেপে তোমার কারা আসে, তার ফার্স্ট স্টেপে তোমার প্রথমে আসে টপো আইসোমারেজ এনজাইম, আবার ব্যাক আসে। টপো আইসোমারেজ এনজাইম কি করে, টপো আইসোমারেজ এনজাইম এসে তোমার কি করে, একে পুনরায় পুনরায় পেঁচাতে দেয় না, পুনরায় ডিএনএ কে পেঁচাতে দেয় না। এটা হলো তোমার থার্ড স্টেপ। তো থার্ড স্টেপ পর্যন্ত আমরা শিখলাম। তোমরা তোমাদের খাতে একটু সুন্দর মতো করে নোটটা করে নাও, আমি মুখে বলতেছি, তোমরা অলরেডি জিনিস বুঝে গেছো, তোমাদের ভাষায় আমার ভাষা মিলাই কিছু একটা লিখে রেখো। তারপর কি আছে, তারপর ফোর্থ স্টেপ, ফোর্থ স্টেপে কি আসে, এসএসবিপি আসে। এসএসবিপি এসে কি করে,
এসএসবিপি এসে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে দেয় না, হাইড্রোজেন বন্ড তৈরি করতে দেয় না, ডিএনএ কে কি করতে দেয় না, ডিএনএ কে হাইড্রোজেন বন্ড তৈরি করতে দেয় না। তো এসএসবিপি আসলো। তো এরকম ভাবে কি হবে, এরকম ভাবে মানে কাজটা চলতে থাকবে। তারপরে ধাপে কি লিখবা, এরকম ভাবে মানে এইভাবে এইভাবে অনেকগুলা রেপ্লিকেশন বাবল তৈরি হয়ে যায়, অনেকগুলা রেপ্লিকেশন বাবল তৈরি হয়, রেপ্লিকেশন বাবল তৈরি হয়, অনেকগুলা কি হয়, রেপ্লিকেশন বাবল তৈরি হয়, যা যা পরবর্তীতে একত্রিত হয়ে কি হয়, রেপ্লিকেশন ফর্ক তৈরি করে, রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। তো এইভাবে কি হয়, এইভাবে তোমার অনেকগুলা কি তৈরি হয়, অনেকগুলা রেপ্লিকেশন বাবল তৈরি হয়, যা পরবর্তীতে একত্রিত হয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। এখন আমি কিন্তু জিনিসটা অত স্পষ্ট ভাবে লিখছি না, আমি মুখে বলতেছি, আমি যা লিখছি তা লিখা লাগবে না, আমি তোমাদের ধারণা দিচ্ছি যে এমনি তোমরা স্টেপ গুলো সাজাবা, তোমরা নিজেদের ভাষায় লেখো, এতক্ষণ ধরে ক্লাস করে যেটা বুঝছো ওটা তোমাদের মতো করে বোঝো। কারণ আমারটাও যদি তোমরা ধরো, তোমরা বইয়েরটা পড়ছো, মুখস্থ করতেছো বইয়ের ভাষা, আমারটাও যদি পড়ো তাও কাইন্ড অফ মুখস্থ হবে, কারণ এটা আমার ভাষা, তোমরা তোমার ভাষায় করো, তাইলে মুখস্থ করা লাগবে না। তো এই গেল, পরবর্তীতে কি হয়, রেপ্লিকেশন ফর্ক গুলো একত্রিত হয়ে কি, সরি, রেপ্লিকেশন বাবল গুলো একত্রিত হয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। গেল, রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। তো এই হলো তোমার কথা, এটা হলো আমার 5 নাম্বার স্টেপ গেল। দেন আমরা 6 নাম্বার স্টেপে আসি। তো 6 নাম্বার স্টেপে কি হয়, 6 নাম্বার স্টেপে তাই অলরেডি কি হয় আমার হলো, তাহলে মানে কি অলরেডি আমার মাতৃ ডিএনএ এর মাতৃ স্ট্র্যান্ড গুলা, অর্থাৎ আমার হলো ডিএনএ, এখানে এরকম লিখবা যে, তো এইভাবে কি হয়, এইভাবে তোমার ডিএনএ তৈরি দুটি শ্বাস তো বুঝো, যে শ্বাসে হলো পিঠা বানায়, বাট এটা হলো পিঠা বানানোর শ্বাস না, এটা কি, এটা হলো তোমার ডিএনএ তৈরির শ্বাস। এগুলো কি, এগুলো হলো ডিএনএ তৈরির শ্বাস। অর্থাৎ এইভাবে কি, এইভাবে ডিএনএ তৈরি দুইটি শ্বাস তৈরি হয়, এভাবে কি হয়, ডিএনএ তৈরি দুইটি শ্বাস তৈরি হয়, বা এভাবে লিখতে পারো যে পৃথককৃত ডিএনএ স্ট্র্যান্ড দুটি ডিএনএ তৈরি দুটি শ্বাস হিসেবে কাজ করে, এটাও লিখতে পারো। আবার এরকম লিখতে পারো যে এইভাবে ডিএনএ তৈরির দুটি শ্বাস তৈরি হয়, অর্থাৎ এমনি তো তৈরি হয়, রেপ্লিকেশন বাবল হবে, তোমরা একত্রিত হয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, ফর্ক তৈরি হলে কি হবে, আমার হলো ডিএনএ তৈরির দুটি শ্বাস তৈরি হবে, ডিএনএ তৈরির দুইটি শ্বাস তৈরি হলো, ভালো কথা, ভালো কথা। তো এইভাবে কি হবে, এবারে ডিএনএ তৈরি দুইটা শ্বাস তৈরি হয়ে গেছে। তারপর নেক্সট স্টেপে আসো। নেক্সট স্টেপে হলো, এখন কি আসবে, এখন হলো আমার প্রাইমেজ এনজাইম আসবে, প্রাইমেজ এনজাইম আসবে। তো প্রাইমেজ এনজাইম আসলো। তো এরপরে কি হবে, প্রাইমেজ এনজাইমের সাহায্যে, এটা হলো তারপরে স্টেপ, প্রাইমেজ এনজাইমের সাহায্যে প্রতিটি শ্বাসে প্রতিটি শ্বাসে একটি করে একটি প্রাইমাস যুক্ত হবে, প্রতিটি শ্বাসে একটি কি হবে, একটি হলো প্রাইমাস যুক্ত হবে, একটি প্রাইমাস যুক্ত হবে, একটি প্রাইমাস যুক্ত হবে, একটি প্রাইমাস যুক্ত হবে, একটু প্রাইমাস যুক্ত হলো। তো এটা হলো কি, এটা হলো তোমার আরেকটা স্টেজ, যে এই হলো প্রাইমেজ এনজাইমের সাহায্যে তোমার প্রতিটি সাথে একটি করে প্রাইমাস যুক্ত হবে, প্রাইমাস যুক্ত হলো। দেন তারপরে স্টেপে কি হবে, ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে, ডিএনএ পলিমারেজ এনজাইমের সাথে এবার কি আসবে, এবার ডিএনএ পলিমারেজ এনজাইমের সাহায্যে কি হবে, তোমার হলো প্রাইমারের 5 নাম্বার কার্বনে 5 নাম্বার, সরি 3 নাম্বার, 3 নাম্বার প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত হইতে থাকবে, নিউক্লিওটাইড যুক্ত হতে হতে নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, হতে হতে কি হবে, নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, নতুন স্ট্র্যান্ড তৈরি হবে, নতুন স্ট্র্যান্ড। এই হলো আরেকটা স্টেপ। তাহলে মানে প্রথমে কি হবে, প্রথমে প্রাইমেজ এনজাইম এসে তোমার কি হবে, দুইটার সাথে, প্রতিটার সাথে একটা করে প্রাইমাস যুক্ত করে দেবে। তারপরে ডিএনএ পলিমারেজ এনজাইম কি হবে, প্রাইমারের 3 প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে 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 নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। তো এরা হলো তোমার হলো তারপরে দুইটা স্টেপ, তারপরে দুইটা স্টেপ গেল। তারপরে তোমাদের এখন ইসে আসা লাগে, এখন আমাদের কি বলে, লিডিং সূত্র বা লিডিং স্ট্রান্ড, আর ল্যাগিং সূত্র বা ল্যাগিং স্ট্রান্ড, এই দুইটা পয়েন্ট হলো আমাদের লিডিং সূত্র বা ল্যাগিং স্ট্রান্ড। এখন কথা হলো, তুমি অলরেডি জানো লিডিং সূত্র কি আর হলো ল্যাগিং সূত্র কি, এই দুটা তো তুমি অলরেডি চিনে গেছো, যে লিডিং স্ট্রান্ড কি আর ল্যাগিং স্ট্রান্ড কি। লিডিং স্ট্রান্ড কি, যেখানে তোমার অনবরত তোমার নিউক্লিওটাইড যুক্ত হয়ে যাচ্ছে। আর ল্যাগিং কি, ল্যাগিং হলো তোমার একটা প্রাইমার যুক্ত হচ্ছে, কিছু নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, আবার আরেকটা প্রাইমার যুক্ত হচ্ছে, কিছু নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এরকম ভাবে হচ্ছে। এখন তুমি জিনিসটা কিভাবে লিখবা, তুমি জিনিসটা লিখবা যে তোমার হলো লিডিং সূত্রে লিডিং সূত্রে বা স্ট্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে নিরবিচ্ছিন্নভাবে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে, নিরবিচ্ছিন্নভাবে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে। কারণ তুমি যখন খাতায় লিখবা, তোমার কাছে এত টাইম থাকবে না যে তুমি লিডিং কি ল্যাগিং কি এসব একদম বুঝাই দেওয়া লাগবে।
এটা কেন তোমার জানা লাগবে, তুমি যাতে জিনিসটা বোঝো, তুমি যাতে প্রসেসটা ফিল করতে পারো, যাতে তুমি প্রসেসটা নিজের মতো করে, ধরো তোমার মাথায় নেই তাও তুমি কিছু লিখতে পারো, এই জন্য আমি তোমাদেরকে এগুলো বোঝাই। আর যদি স্যার যদি লিডিং ল্যাডিং এই দুইটা ওয়ার্ড দেখে খাতায়, তাহলে স্যার তোমাকে নাম্বার দেবে। স্যার কখনো তোমার কাছে এক্সপ্লানেশন চাবে না যে লিডিং কি ল্যাগিং কি, তুমি এমনি লিখবা যে লিডিং সূত্রে কি বিচ্ছিন্নভাবে নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে, নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে। এই হলো তোমার হলো আরেকটা স্টেপ। এই স্টেপটা গেল, নেক্সট স্টেপে আসো। নেক্সট স্টেপ কি, এখন ল্যাগিং সূত্র। ল্যাগিং সূত্র কি হলো, তো ল্যাগিং সূত্রে কি লিখবা, তোমার ল্যাগিং সূত্রে লিখবা যে ল্যাগিং ল্যাগিং স্ট্যান্ডে, ল্যাগিং স্ট্যান্ডে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইড হলো, নিউক্লিওটাইড হলো জোড়াবিহীন, জোড়াবিহীন নিউক্লিওটাইড শ্বাসের শেষে, আমরা লিখবা যে নিউক্লিওটাইড হলো তোমার শ্বাসের ল্যাগিং সূত্রে, ল্যাগিং স্ট্যান্ডে নিউক্লিওটাইড শ্বাসের শেষে চলে আসলে, শ্বাসের শেষে চলে আসলে, চলে আসলে, চলে আসলে, শেষে বা শেষ প্রান্তে চলে আসলে নতুন আরএনএ প্রাইমার তৈরি হয়, নতুন আরএনএ প্রাইমার যুক্ত হয়, আমরা লিখবা আরএনএ প্রাইমার যুক্ত হয়। তো এটা দ্বারা মোটামুটি তুমি একটু করে স্যারকে বুঝাইতে পারছো যে ল্যাগিং সত্যি স্ট্যান্ডে আসলে কি হয়, যে ল্যাগিং স্ট্যান্ডে তোমার নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, অর্থাৎ এর প্রাইমারের সাথে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। এখন নিউক্লিওটাইড যুক্ত হইতে হইতে যখন শ্বাসের শেষে চলে আসে, তখন কি হয়, তখন আবার নতুন প্রাইমার, নতুন আরএনএ প্রাইমার যুক্ত হয়। তো স্যার মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। তো এতটুকু তুমি বললা, এতটুকু বললা তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিলে। তারপরে আরেকটা কথা বলে দিবা, তারপরে তুমি তারপরে স্টেপে চলে যাও। তারপরে স্টেপে কি বলবা, যে আবার লিখবা যে ল্যাগিং স্ট্যান্ডে, ল্যাগিং স্ট্যান্ডে খন্ড খন্ড ভাবে, ল্যাগিং স্ট্যান্ডে খন্ড খন্ড ভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়, খন্ড খন্ড ভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়, নিউক্লিওটাইড যুক্ত হয়, নিউক্লিওটাইড যুক্ত হয়, যুক্ত হয়। আর এই যুক্ত হয়, আর এই নিউক্লিওটাইডের খন্ডকে, এই হলো নিউক্লিওটাইডের খন্ডকে, ধরো লেখো নিউক্লিওটাইডের খন্ডকে, এই যে নিউক্লিওটাইডের খন্ড, নিউক্লিওটাইডের খন্ডকে কি বলা হয়, ওকাজাকি খন্ড বলা হয়, ওকাজাকি খন্ড বলা হয়। নিউক্লিওটাইডের খন্ডকে কি বলা হয়, ওকাজাকি খন্ড বলা হয়। তো এতটুকু তোমরা ল্যাগিং সূত্র সম্পর্কে যদি এই দুইটা লাইন লিখো বা এই দুইটা ধাপ লিখো, তাইলে স্যার বুঝে যাবে যে ল্যাগিং সূত্র কি, যে কি ল্যাগিং স্ট্যান্ডে নিউক্লিওটাইড মানে নিউক্লিওটাইড শ্বাসের শেষে চলে আসলে, নিউক্লিওটাইড শ্বাসের শেষে চলে আসলে বা নিউক্লিওটাইড যুক্ত হতে হতে শ্বাসের শেষে চলে আসলে, যে কোনো কিছু বলতে পারো, মানে তোমার ভাষায় একটু কিছু বলবা, যে ল্যাগিং স্ট্যান্ডে নিউক্লিওটাইড শ্বাসের শেষে চলে আসলে নতুন আরএনএ প্রাইমার যুক্ত হয়। তারপরে লিখবা যে কি ল্যাগিং স্ট্যান্ডে খন্ড খন্ড ভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়, আর এই নিউক্লিওটাইড খন্ডকে কি বলা হয়, ওকাজাকি খন্ড বলা হয়। নিউক্লিওটাইড খন্ডকে কি বলা হয়, ওকাজাকি খন্ড বলা হয়। তারপরে কি হয়, তারপরে ধাপে চলে আসো। তারপরে ধাপে কি হয়, তারপরে ধাপে কি আসবে, তারপরে ধাপে আসবে হলো তোমার লাইগেজ এনজাইম। তারপরে ধাপে কি আসবে, তোমার লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম কি করবে, লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডগুলোকে একত্রিত করে, ওকাজাকি ওকাজাকি খন্ডগুলোকে, খন্ডগুলোকে একত্রিত করে, একত্রিত করে নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন ল্যাগিং, ল্যাগিং স্ট্যান্ড গঠন করবে, নিরবিচ্ছিন্ন ল্যাগিং স্ট্যান্ড গঠন করবে, স্ট্যান্ড গঠন। এরা এই তিনটা পয়েন্ট দ্বারা কিন্তু তুমি ল্যাগিং স্ট্যান্ড পুরোপুরি বুঝাই দিলা। যে লিডিং স্ট্যান্ড কি, লিডিং স্ট্যান্ডে জাস্ট একটা পয়েন্ট লিখছো কি, লিডিং স্ট্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়, লিডিং স্ট্যান্ডে নিরবিচ্ছিন্নভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়। আর ল্যাগিং স্ট্যান্ড কি, ল্যাগিং স্ট্যান্ডে তোমার প্রথমে বলছো কি, ল্যাগিং স্ট্যান্ডে নিউক্লিওটাইড যুক্ত হতে হতে যখন শ্বাসের শেষে চলে আসে, তখন নতুন প্রাইমার যুক্ত হয়। তারপরে কি তোমার হলো কি বলে, ল্যাগিং স্ট্যান্ডে খন্ড খন্ড ভাবে নিউক্লিওটাইড যুক্ত হয়, আর এই নিউক্লিওটাইড খন্ডকে ওকাজাকি খন্ড বলা হয়। এরপরে কি হয়, এরপরে লাইগেজ এনজাইম এই ওকাজাকি খন্ডগুলোকে একত্রিত করে নিরবিচ্ছিন্ন ল্যাগিং স্ট্যান্ড তৈরি করে। এই তিনটা পয়েন্ট দ্বারা কিন্তু তুমি ল্যাগিং স্ট্যান্ডের এই যত ঝামেলা আছে সবই কিন্তু তুমি বুঝাই দিলা, সব বুঝাই দিলে, এতটুকু লিখলেই হচ্ছে, এতটুকু লিখলা। তারপরে লাইনে কি লিখবা, তারপরে তোমার নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে, তো এখন আমরা আসি তারপর পরের কাহিনী কি, নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেল, অর্থাৎ নিউক্লিওটাইড সংযুক্তি যখন শেষ হয়ে যায়, এখানে জায়গা আছে, আচ্ছা লেখো, নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেল, নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেল, সংযুক্তি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, তাহলে নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে কি হবে,
নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে তোমার প্রাইমেস কি করবে, আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে নেয়। প্রাইমেস আরএনএ প্রাইমার গুলোকে আরএনএ প্রাইমার গুলোকে আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে নেয়। আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে নেয় সরিয়ে নেয় সরিয়ে নেয়। এইটা হলো আরেকটা লাইন, কি নিয়ে হলো নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে কি করে তোমার হলো প্রাইমেস এনজাইম আরএনএ প্রাইমার গুলোকে সরিয়ে নেয়। অর্থাৎ এটা তো তোমরা আগে জেনে গেছো যে ওই তোমার হলো ল্যাগিং লিডিং দুইটা থেকে আরএনএ প্রাইমার চলে যায়, কে নেয়, প্রাইমেস নেয়। তো ওই কথাটাই এই ধাপে তোমরা বলে দিবা যে নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে তোমার হলো তোমার হলো নিউক্লিওটাইড সংযুক্তি শেষ হয়ে গেলে প্রাইমেস আরএনএ প্রাইমার গুলাকে সরিয়ে নেয়। তারপরে আরেকটা জিনিস আছে, তো তো এখানে তোমাদের একটা টার্ম মানে একটা কিওয়ার্ড সম্পর্কে আমি তোমাদেরকে বলি নাই। এখানে কি হয় তোমার হলো ধরো এই যে ধরো এই একটা ধাপ, তো তোমাদেরকে আগে একটা কথা বলি যে এখানে আরেকটা কিওয়ার্ড আছে হলো তোমার রিপেয়ার কমপ্লেক্স। তো আমার স্ট্যান্ড তৈরি হয়ে গেছে, এখন স্ট্যান্ডটা কেমনে তৈরি হয়, তোমার নিউক্লিওটাইড যুক্ত করে কেমনে, কেমনে যুক্ত করে, এই যে ধরো এই হলো একটা স্ট্যান্ড আর এই হলো একটা স্টার। মানে এখানে তো নাইট্রোজেন ঘটিত বেজ আছে, এ আছে, অ্যাডেনিন আছে, এখানে ধরো গুয়ানিন আছে, এখানে তোমার সাইটোসিন আছে। তো এখানে আমার নতুন স্ট্যান্ড লাগবে, দেখো নতুন স্ট্যান্ডে ধরো এইখানে প্রাইমার আছে, এখন এখান থেকে তোমার শুরু হলো তৈরি হয়। এখন এইখানে যে নিউক্লিওটাইডটা লাগবে সেখানে তো অবশ্যই তোমার টি থাকা লাগবে, এখানে তো সি থাকলে হবে না। আবার অবশ্যই কি হবে, এখানে জি আছে, তার মানে এখানে অবশ্যই সি থাকা লাগবে, এখানে সি আছে, এখানে অবশ্যই জি থাকে, এমনি তো তোমার জিনিসটা তৈরি হয়, তাই না, এমনি তো তোমার জিনিসটা একটার পরে একটা তোমার নাইট্রোজেন ক্ষার মিলে জিনিসটা তৈরি হয়, উপরে সব সেম। এখন কথা হলো এখানে তোমার মাঝে মধ্যে কি হয়, মাঝে মধ্যে ধরো অনেকগুলা, তো এখানে অনেক তোমার হলো লক্ষ 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 নাইট্রোজেন বেস থাকে, এবং লক্ষ লক্ষ নাইট্রোজেন বেসের মধ্যে কি হয়, ধরো এই যে এখানে সাইটোসিন আছে, ভুল করে এখানে থায়ামিন দিয়ে দিই। এই জিনিসটা খুব কম হয়, বাট হয়, হালকা পাতলা হয়। ধরো তোমার ধরো 1,00,000টা তোমার এরকম নাইট্রোজেন বেস বসালো, তার মধ্যে তোমার হলো 3-4টা এরকম ভুল হইতে পারে, যে এরকম হলো তোমার সাইটোসিনের জায়গায় থায়ামিনে বসাই দিল, তারপরে তোমার গুয়ানিনের জায়গায় অ্যাডেনিনে বসাই দিল, এরকম কিছু সমস্যা হয়। তখন একটা জিনিস কাজ করে যেটাকে তোমার রিপেয়ার কমপ্লেক্স বলা হয়, তো রিপেয়ার কমপ্লেক্সের কাজ কি, রিপেয়ার কমপ্লেক্স হলে এটা মূলত তোমার এনজাইম প্রোটিন এসব বিভিন্ন জিনিস নিয়ে গঠিত। হলো এনজাইম প্রোটিন এগুলো বিভিন্ন জিনিস নিয়ে এই জিনিসটা গঠিত। তো তোমাদের অত ভিতরে ঢোকা লাগবে না, তোমরা জানবা যে রিপেয়ার কমপ্লেক্স এটা মূলত তোমার প্রোটিন আর এনজাইমের সমষ্টি। তো প্রোটিন আর এনজাইমের সমষ্টি, তো এরা কি করে রিপেয়ার কমপ্লেক্স হলো ডিএনএ প্রুফ রিডিং করে, ডিএনএ প্রুফ রিডিং করে ডিএনএ প্রুফ রিডিং করে কি করে হলো ডিএনএ প্রুফ রিডিং করে ভুল নিউক্লিওটাইড ডিএনএ প্রুফ রিডিং করে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হলে তা সংশোধন করে, অর্থাৎ আমার স্ট্যান্ড তৈরি হয়ে গেছে, এখন যদি ভিতরে ভুল নিউক্লিওটাইড থাকে তাহলে কি করবে, রিপেয়ার কমপ্লেক্স একটা প্রক্রিয়া, একটা প্রসেস ফর্ম করে যেটাকে ডিএনএ প্রুফ রিডিং বলে। তো সেই হলো ডিএনএ প্রুফ রিডিং প্রসেসটা করে হলো যে যদি ভুল নিউক্লিওটাইড লেগে যায় ওই ভুল নিউক্লিওটাইডটাকে সংশোধন করবে, অর্থাৎ ওই ভুল নিউক্লিওটাইডের জায়গায়, অর্থাৎ এখানে থায়ামিন লেগে গেছে, থায়ামিনকে সরাই এখানে আবার গুয়ানিনকে এনে দেবে। আবার এখানে ধরো কি হয়েছে, এখানে ধরো এখানে সাইটোসিন আসছিল, সাইটোসিনকে সরাই এখানে থায়ামিনকে বসায়, এরকম ভাবে তোমার জিনিসটা একদম পরিপূর্ণ স্ট্যান্ড তৈরি করবে, তারপরে লাস্টে এটা হলো তোমার আরেকটা স্টেপ, মানে পরবর্তী এই যে অ্যাপ্লিকেশন রিপেয়ার কমপ্লেক্সের স্টেপ। নেক্সট স্টেপে কি হবে, হলো তোমার হলো রেপ্লিজম। অর্থাৎ এই যে তোমার এই যে রেপ্লিজমের যে এনজাইম গুলো আছে, অর্থাৎ রেপ্লিজম কি হবে, এই দুইটি নতুন স্ট্যান্ড তো তৈরি হয়ে গেছে, তো দুটি নতুন স্ট্যান্ড থেকে কি হবে, রেপ্লিজম আলাদা হয়ে যাবে, অর্থাৎ রেপ্লিজম বলতে ওই যে এনজাইম গুলা ছিল, মানে যে এনজাইম গুলো কাজ করতেছিল ওরা তো এর সাথে আছে, রেপ্লিজম কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে। তার পরবর্তী স্টেপ, লাস্টের স্টেপ কি, এই সৃষ্ট দুটি নতুন স্ট্যান্ড মাতৃ স্ট্যান্ডের সাথে যুক্ত হয়ে হলো দুটি ডিএনএ তৈরি করবে, নতুন দুটি ডিএনএ তৈরি করবে। এই হলো তোমার ধাপ, অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমি তোমাদেরকে যথেষ্ট মানে যত মানে প্রপারলি সময় আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো মানে এখানে ট্রিকটা হলো, আমি প্রথমে তোমাদেরকে প্রসেসটা মোটামুটি বুঝাই দিচ্ছি, যখন কিওয়ার্ড পড়াচ্ছিলাম, ওই যখন হলো প্রাইমেজ এনজাইম পর্যন্ত আসলাম, প্রাইমেজের ওইখানে তোমাদের মূল প্রসেসটা কিন্তু আমি তোমাদের অলরেডি বুঝাই দিছি, দিয়ে ওই প্রসেসটা পুরোপুরি কিওয়ার্ড টেওয়ার্ড সব এক্সপ্লেন করা হয়েছে। তারপরে আমার কাজ কি ছিল, আমি তোমাদেরকে বুঝাইছি, এটা তো তোমাদেরকে মানে বললাম, ভার্বালি বললাম, এখন খাতা কলমে কি করবা,
তো ওই যে ধাপগুলা বলে দিলাম, তো ধাপগুলা কিন্তু আমি অত প্রপারলি লিখি না, এমনিতে আমি প্রপারলি লিখি না। কেন লিখি না, কারণ তোমরা বইয়েরটা যদি পড়ো তাহলে বইয়েরটা মুখস্থ করতেছো, তোমরা যদি আমারটাও দেখো তাও আমারটা তো বুঝার মতো, তাও তোমাদের কাইন্ড অফ মুখস্থ করা হবে। তো আমি চাই কি তুমি আমার কথাগুলো শোনো, আমার লেখাগুলো হালকা দেখে তোমার মতো করে জিনিসটা তোমার খাতায় নোট করে রেখে দাও। এই যে ধাপগুলো বললাম কয়েকটা, অনেকগুলো, মানে 10 থেকে 12টা ধাপ বলেছি, এই 10 থেকে 12টা ধাপ তোমার খাতায় লিখবা, আমি যেমনে বলেছি অমনে লিখবা না, তোমার মতো করে লিখবা। তুমি যা বুঝলা, তুমি কি বুঝলা, আমি আগে যা বুঝলাম ওইখান থেকে যা বুঝলা, এখন এই যে ধাপ লিখে দিছি, লিখে দেওয়ার সময় আমি একটা ভাষা তোমাকে দিলাম, ওই ভাষাটা নিলা, তোমার বোঝাটা নিলা, দুইটা একত্রিত করে তোমার মতো করে নোটটা করো। নোট করে এই ধাপগুলো এমনি এই যে পরপর এরকম দাগ দিয়ে দিই, আমি তো ধরো বোর্ড শেষ হয়ে যাচ্ছে, তোমরা এই যে এমনি দাগ দেবে, ধরো একটা ধাপ লিখছো, তারপরে একটা দাগ দিলা, আরেকটা ধাপ লিখলা, আরেকটা দাগ দিলা, খাতার শেষ, তারপর নিচে একটা দাগ দিবা, আমরা ধাপ লিখবা, আবার একটা দাগ দিবা, এই ধাপ লিখবা, আবার নিচে একটা দাগ দিবা, এমনি করে করে তুমি খাতা লিখবা, হয়ে গেলে আবার এমনি একটা দাগ দিয়ে পাশের পৃষ্ঠায় চলে যাবে, এমনি করে এই ধাপগুলো সাজাই লিখে রাখবা। তাহলে পরীক্ষার আগে তুমি জাস্ট একবার দেখলেই মাথায় খেলে যাবে। তুমি যদি লাইন ওয়াইজ লিখে রাখো তাহলে কিন্তু জিনিসগুলো তোমার মাথায় খেলবে না, ধাপ ওয়াইজ লিখে রাখলে তোমার জিনিসগুলো মাথায় খেলে যাবে। তো এটা হলো তোমার টেকনিক, এটা হলো তোমার কি, এগুলো হলো তোমার ধাপ লিখার হলো টেকনিক। আর এটা আমি তোমাদেরকে যত মানে ভালো, আমি তোমাদেরকে 10 থেকে 12টা ধাপ বলেছি, এই 10 থেকে 12টা ধাপের মধ্যে কিন্তু জিনিসটা তোমার অলরেডি মানে যতটুকু তোমার বোঝার ছিল আমি তোমাদেরকে বুঝাই দিছি। এই হলো মূলত রেপ্লিকেশন প্রসেসটা। আর একটা কিওয়ার্ড বাদ ছিল রিপেয়ার কমপ্লেক্স, ওটা এখানে বুঝাই দিলাম যে আসলে জিনিসটা কি হয় আর প্রসেসটা কি, তোমরাও কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। তো এই হলো আমার রেপ্লিকেশন প্রসেস, আমি তোমাদেরকে প্রসেস বুঝাই দিছি। এখন তোমার কিছু এমসিকিউ আছে, মানে দাগাই দিছিলাম, তো এমসিকিউ গুলো আমি তোমাদেরকে আর একটু আলোচনা করে আমি আমার এই রেপ্লিকেশনের ভিডিওটা শেষ করতেছি। তো আমাদের আজকে তো মোটামুটি আমার রেপ্লিকেশন প্রসেস শেষ। আমি মানে যেইভাবে বোঝানো দরকার, মানে আমার মনে হয় যে এইভাবে বললে সবচেয়ে ইফেক্টিভ হয়। আমি আমার এইচএসসি লাইফে এইভাবে পড়ছি, তোমরা যদি এইভাবে পড়ে একটু ট্রাই করে দেখো এই জিনিসটা অনেক হেল্পফুল হবে। প্রসেস পড়ার জন্য এর থেকে ইজিয়েস্ট ওয়ে কিছু নাই, এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে ধাপ ওয়াইজ এরকম দাগ দিয়ে দিয়ে রেখে দেয়। তো এটা হলো কথা। এখন এখানে তোমাদের কিছু লাগবে, কিছু এমসিকিউ। তো এমসিকিউ গুলো তোমাদেরকে একটু পড়াই। তোমার রেপ্লিজম, তো রেপ্লিজমে তো অনেক এনজাইম আছে তাই না, রেপ্লিজম কি মূলত এনজাইমের সমষ্টি। তো এই রেপ্লিজমের একটা প্রধান এনজাইম আছে, তো রেপ্লিজনের প্রধান এনজাইম কি, প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ, অর্থাৎ রেপ্লিজনের যে মেইন এনজাইম ডিএনএ পলিমারেজ। কেন ডিএনএ পলিমারেজ মেইন এনজাইম, তো তোমরা অলরেডি কিন্তু ডিএনএ পলিমারেজের কাজটা শিখেছো। ডিএনএ পলিমারেজের কাজটা কি জানছো, ডিএনএ পলিমারেজ কি করে, তোমার হলো ওই প্রাইমারের সাথে নিউক্লিওটাইড যুক্ত করে নতুন স্ট্র্যান্ড তৈরি করে। তুমি আমাকে জাস্ট বলো যে রেপ্লিকেশনে ওর থেকে গুরুত্বপূর্ণ কি আর কোনো কাজ আছে। প্যাচ খুললো ঠিক আছে, বন্ড ভাঙলো ঠিক আছে, বাট যদি নিউক্লিওটাইডই না আসে তাহলে কি কোনোদিন আমার নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। অর্থাৎ কম্পারেটিভলি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করে হলো ডিএনএ পলিমারেজ, যে কি করে তোমার হলো ওই হলো নিউক্লিওটাইড গুলো যুক্ত করে। শুধু যে সে নিউক্লিওটাইড যুক্ত করে এরকম না, আমি তোমাদেরকে বলছি যে কি ওই যে যখন হলো রিপেয়ার কমপ্লেক্সের কথা বললাম, তো রিপেয়ার কমপ্লেক্স কি মূলত অনেকগুলো প্রোটিন আর হলো দ্বারা তৈরি, এনজাইম দ্বারা তৈরি। তো এই রিপেয়ার কমপ্লেক্সের মধ্যে এই ডিএনএ পলিমারেজ আছে, আর রিপেয়ার কমপ্লেক্স যে ডিএনএ প্রুফ রিডিং করে ওটাতেও এই ডিএনএ পলিমারেজই সাহায্য করে মেইনলি। এই জন্য এই যে দুইটা মেইন জিনিস ডিএনএ প্রুফ রিডিং প্লাস হলো নিউক্লিওটাইড যুক্ত, দুইটাতেই মেইন ভূমিকা যেহেতু আমার এই ডিএনএ পলিমারেজ পালন করে, এই জন্য তোমার ডিএনএ পলিমারেজকে কি বলা হয়, ডিএনএ পলিমারেজকে রেপ্লিজমের বা রেপ্লিকেশন কমপ্লেক্সের প্রধান এনজাইম। অর্থাৎ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কি, রেপ্লিকেশনের প্রধান এনজাইম হলো ডিএনএ পলিমারেজ, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তারপরে আরেকটা এমসিকিউ কি, তোমার হলো ডিএনএ রেপ্লিকেশন শুরুর স্থান, রেপ্লিকেশন শুরুর স্থানকে কি বলা হয়, শুরুর স্থানকে কি বলা হয়, অরি বলা হয়। তো অরি জাস্ট প্রসেস পড়ানোর সময় তোমাদেরকে পড়াইছিলাম, তো মাথায় রাখবে যে রেপ্লিকেশন শুরুর স্থানকে কি বলা হয়, অরি বলা হয়। তো এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। নেক্সট আরেকটা এমসিকিউ জানা লাগবে, আরেকটা এমসিকিউ কি, তোমার আদি কোষে, আদি কোষে, আদি কোষে তোমার আদি কোষে হলো তোমার টপো আইসোমারেজ এনজাইমের বিপরীতে কোন এনজাইম কাজ করে। আদি কোষে যেটা আমরা জানি যে আদি কোষে কি টপো আইসোমারেজ এনজাইম পাওয়া যায় না, তো এর পরিবর্তে এর কাজটা আদি কোষে কি করে, গাইডেজ এনজাইম করে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখলে এটা এমসিকিউ আসতে পারে। গাইডেজ এনজাইম কি, আদি কোষে টপো আইসোমারেজের কাজ কি করে, গাইডেজ এনজাইম করে। তো এই জিনিসগুলো আমাদের এমসিকিউ এর জন্য মাথায় রাখা লাগবে, এগুলো এর জন্য তোমাদেরকে আলাদাভাবে একটু জানাই দিচ্ছি। তো গেল, দেন নেক্সট শুধু প্রসেস, এর ভিতরে তোমার এমসিকিউ এর জন্য কিছু নাই। তারপরে তোমার আর কিছু জিনিস জানার আছে, তো এখানে তোমার জানাই মিসম্যাচ। তো মিসম্যাচ, তো মিসম্যাচ জিনিসটা কি তোমাদের একটু বলি যে আসলে এই মিসম্যাচ জিনিসটা কি। তো মিসম্যাচ জিনিসটা কি, ধরো ডিএনএ তৈরি হয়ে গেছে, নতুন ডিএনএ তৈরি হলো, নতুন ডিএনএ তৈরি হলো। এখন নতুন ডিএনএ তৈরি হওয়ার পরে তোমার বিভিন্ন কারণে, ধরো পরিবেশগত বিভিন্ন কারণে, অর্থাৎ ধরো বিকিরণ রেডিয়েশন বলো বা বিভিন্ন বিষাক্ত পদার্থ, এগুলোর কারণে কি হয়, ডিএনএ যে নাইট্রোজেন খাত থাকে, এই নাইট্রোজেন খাতের কি হয়, ধরো এই যে অ্যাডেনিনের সাথে থায়ামিন আছে, এই সিকোয়েন্সটা তোমার নষ্ট হয়ে যায়। অর্থাৎ ধরো থায়ামিনের জায়গায় সাইটোসিন চলে আসলো, অ্যাডেনিনের জায়গায় সাইটোসিন আছে, গুয়ানিন আছে, গুয়ানিনের জায়গায় তোমার অ্যাডেনিন চলে আসলো, এরকম কাহিনী হয়ে যাইতে পারে। বা হলো তোমার ডিএনএ তে যে নিউক্লিওটাইড থাকে, ডিএনএ তে ধরো এই যে নিউক্লিওটাইড থাকে,
অর্থাৎ রাইবোজ সুগার, নাইট্রোজেন ক্ষার, ফসফেট, কাইন্ড অফ কি হয়ে গেল তোমার ফসফেট, একটা ফসফেট ধরো এই যে এরকম এই যে এই ফসফেটটা কি হয়ে গেল, এই ফসফেটটা নষ্ট হয়ে গেল বা এই ফসফেটটা সামাও ডিএনএ তে ক্ষতি হয়ে গেল, অর্থাৎ এর স্ট্রাকচারে একটু সমস্যা হয়ে গেল, অর্থাৎ ধরো একটা কি বলে একটা ফসফোডাইএস্টার বন্ধন ভেঙে গেল বা এরকম বিভিন্ন কিছু হইতে পারে, বা একটা হাইড্রোজেন বন্ধন ভেঙে গেল, বা এরকম বেজ হলো একটা বেজ এখানে হলো একটা নাইট্রোজেন বেজ থাকার কথা আরেকটা চলে আসলো, এরকম বিভিন্ন কিছু হইতে পারে। তো এই জিনিসগুলো অর্থাৎ ডিএনএ তে ক্ষত তৈরি হয় বা ডিএনএ তে পরিবর্তন হয়, তো এই জিনিসটাকে তোমার মিসম্যাচ বলা হয়, অর্থাৎ ডিএনএ তে তোমার পরিবর্তন হয় বা ডিএনএ তে ক্ষত তৈরি হয়, এই জিনিসটাকে তোমার কি বলা হয়, মিসম্যাচ বলা হয়। তো তোমরা বুঝলা যে মিসম্যাচ কি, মূলত ডিএনএ এর মানে নর্মাল একটা ডিএনএ, নর্মাল ডিএনএ তে যদি অস্বাভাবিক কিছু হয় তাহলে হলো ওটা মিসম্যাচ। এখন মিসম্যাচ কিসের কারণে হয়, তো এখানে তোমার কিছু পদার্থ বলা আছে, কি কি পদার্থ বলা আছে, ইউভি রশ্মি। ইউভি রশ্মি কি, ইউভি রশ্মি হলো সূর্য থেকে, অর্থাৎ তোমার আমার আগেও তোমাদেরকে একটা ক্লাসে বলছিলাম যে ইউভি রশ্মি জিনিসটা কি, এটা হলো আলোরই একটা রূপ, অর্থাৎ আলো কি তোমার আলো অনেক ধরনের আছে, আমরা তো আলো চিনি, কিন্তু আলোর আবার আলো হলো ওয়ান কাইন্ড অফ তরঙ্গ। তো আলোর হলো তরঙ্গ দৈর্ঘ্য ওয়াইজ তোমার হলো আলোর হলো বিভিন্ন রূপ আছে, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি অনেক কম হয় তাহলে সেই আলোটা হলো তোমার গামা রশ্মি, আলো তরঙ্গ দৈর্ঘ্য যদি আরেকটু বেশি হয় তাহলে সেটা ইউভি রশ্মি, আরেকটু বেশি হলে দৃশ্যমান রশ্মি, আর অনেক বেশি হলে তোমার মাইক্রোওয়েভ, এরকম তোমার আলোর বিভিন্ন ভাগ আছে। অর্থাৎ আলো আমরা যে আলোটা দেখি ওই আলোর থেকে একটু কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে তোমার ইউভি রশ্মি বলা হয়। অর্থাৎ আমরা যে আলো দেখি ওই আলো আমাদের জন্য ভালো, বাট এই যে ইউভি রশ্মি এটা আমাদের বডির জন্য ভালো না। তো এই ইউভি রশ্মি যদি আমাদের বডিতে লাগে তাহলে কি হবে, আমাদের ডিএনএ তে পরিবর্তন আসতে পারে। তারপরে কি আছে, পরিবর্তন আসে মানে মিসম্যাচ। তারপরে আসে হলো তোমার বিষাক্ত মৌল। তো বিষাক্ত মৌল মানে বুঝতে পারতেছে যে এগুলো হলো বিষাক্ত, তো এইগুলো যদি আমাদের বডির সংস্পর্শে আসে অবশ্যই কি আমাদের সাথে খারাপ কিছু হবে। তারপরে কি, তারপরে আসে হলো তোমার কার্সিনোজেনিক পদার্থ। কথা হলো কার্সিনোজেনিক পদার্থ কি, কার্সিনোজেনিক পদার্থ হলো এগুলো মূলত সেই পদার্থ, এইগুলো হলো তোমার রাসায়নিক বস্তু, রাসায়নিক বস্তু, বাট এদেরকে কেন কার্সিনোজেনিক বলা হয়, কারণ কি এরা হলো ক্যান্সার সৃষ্টি করে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে তোমার কার্সিনোজেনিক পদার্থ বলা হয়। ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, ক্যান্সার সৃষ্টিকারী কিছু রাসায়নিক পদার্থ আছে যেগুলো কি, যেগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে, অর্থাৎ এইগুলাও পদার্থ, বাট এইগুলো কি ক্যান্সার, মেইনলি ক্যান্সার সৃষ্টি করে, এই জন্য এগুলোকে তোমার কার্সিনোজেনিক পদার্থ বলা হয়। তো এই কার্সিনোজেনিক পদার্থ এগুলো ক্যান্সার সৃষ্টি করে, কেমনে ক্যান্সার সৃষ্টি করে, আমাদের এই ডিএনএ তে পরিবর্তনে এই ক্যান্সারটা সৃষ্টি হয়। ক্যান্সারটা মূলত সৃষ্টি হয় হলো তোমার ডিএনএ এর মিউটেশনের কারণে, অর্থাৎ এই যে ডিএনএ আমি এখানে বিভিন্ন কিছু বললাম, তো একটা কি বললাম যে অ্যাডেনিনের থাইমিনের জায়গায় সাইটোসিন চলে আসে, তো এরকম যদি সিকোয়েন্সে পরিবর্তন হয় তো এই জিনিসটাকে তোমার মিউটেশন বলা হয়। তো এই মিউটেশনের কারণে মূলত ক্যান্সার হয়, তার মানে কি এই কার্সিনোজেনিক পদার্থ কি করে, এই যে এই মিউটেশনটা ঘটায়, অর্থাৎ কি ডিএনএ এর যে একটা পরিবর্তন ঘটাচ্ছে, তো এই পরিবর্তনটাই তো মিউটেশনটাই তো মূলত ওয়ান কাইন্ড অফ মিসম্যাচ। তো এই মিসম্যাচ কি ঘটাচ্ছে, এই কার্সিনোজেনিক পদার্থ ঘটাচ্ছে বা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ ঘটাচ্ছে। তো এমসিকিউর জন্য এই তিনটা জিনিস তোমাদের মাথায় রাখা লাগবে যে কারা মিসম্যাচ ঘটে, ইউভি রশ্মি, বিষাক্ত মৌল, আর হলো হলো ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ বা কার্সিনোজেনিক পদার্থ। এই হলো প্রথম কথা, এরা হলো ঘটায়। এখন এই যে আমার মিসম্যাচ হলো ডিএনএ তে, তো ডিএনএ তে মিসম্যাচ হলে আমাদের কি কি হইতে পারে এখানে কথা বলা আছে। তো এই প্রথমে বলছে কি কার্সিনোজেনিক পদার্থ হলো মিসম্যাচ ঘটাচ্ছে, তার মানে কার্সিনোজেনিক পদার্থ মিসম্যাচ ঘটাচ্ছে। আর মিসম্যাচ মানে কি, মিসম্যাচের একটা মানে একটা টাইপ হলো মিউটেশন। আর তোমাদেরকে একটু আগে বললাম যে মিউটেশনের কারণে কি হয়, ক্যান্সার হয়। যদি মিউটেশনের কারণে ক্যান্সার হয় তার মানে হলো মিসম্যাচের কারণেও ক্যান্সার হবে। তো মিসম্যাচের কারণে ক্যান্সার হয়, কোন ক্যান্সার হয়, তোমার হলো কোলন ক্যান্সার। এখানে দুইটা ক্যান্সারের কথা বলা আছে, তো তোমরা এই দুইটা ক্যান্সার, আর সব ক্যান্সারই তোমার মিউটেশনের কারণে হয়, আর যেহেতু তোমার বইতে দুইটা ক্যান্সারকে উল্লেখ করে দিছে এই জন্য বলছে। স্কিন ক্যান্সার, তো কোলন ক্যান্সার, কোলন ক্যান্সারটা মূলত তোমার মিউটেশন কার্সিনোজেনিক পদার্থের কথাই বলছে, বাট ইউভি রশ্মি দ্বারা মিসম্যাচ হচ্ছে, তো ওই মিসম্যাচের কারণে মূলত তোমার স্কিন ক্যান্সার হয়। অর্থাৎ ইউভি রশ্মি যদি অনেক বেশি পরিমাণে ইউভি রশ্মি যদি আমাদের স্কিনের সংস্পর্শে আসে দেন তাইলে আমাদের ডিএনএ তে পরিবর্তিত হয়ে আমাদের হলো স্কিন ক্যান্সার হয়। তো এই যে তোমার দুইটা জিনিস হয় মিসম্যাচের কারণে, কোলন ক্যান্সার আর স্কিন ক্যান্সার। আরেকটা জিনিস বলছে চর্মরোগ, চর্মরোগ, তো চর্মরোগও মূলত এই যে কি হয়, এই হলো মিসম্যাচের কারণে চর্মরোগ হয়। আরো অনেক রোগ হয়, আরো অনেক ক্যান্সার হয়, বাট যেহেতু বইতে তোমার তিনটার কথা উল্লেখ করছে যে জন্য এই তিনটা তোমরা একটু মাথায় রেখো। কারণ তোমার যদি অপশনে আরেকটা ক্যান্সার থাকে, তুমি জানো যে সব ক্যান্সারই হয়, তাও তোমার কিন্তু এই তিনটা জিনিসের উপরে বেস করে অ্যান্সার করা লাগবে। কারণ তোমার স্যার অত ভিতরে ঢোকে নাই বা অত কিছু ভেবে দেখে নাই, এই জন্য তুমি এই তিনটা মাথায় রাখবে যে মিসম্যাচের কারণে এই তিনটা জিনিস হয়। তো এই মূলত তোমার এমসিকিউতে এইগুলো আসতে পারে। আর তারপরে কি আছে, যে এনজাইমের একটা ছক দিয়ে দিছে, তো তোমার এমসিকিউতে মানে তোমার কাজটা দিয়ে দিতে পারে, ধরো কি বলে তোমার হলো হাইড্রোজেন বন্ধন ভাঙে নিচের কোন এনজাইম, তো এমনি দিয়ে তোমার চারটা এনজাইমের দাম দিয়ে দিল। তো এরকম ভাবে কিন্তু তোমার এনজাইমের এই ছক থেকেও তোমার এমসিকিউ করতে পারে। তো আমি অলরেডি তোমাদেরকে বুঝাইছি যে কোন এনজাইম কি কাজ করে, নতুন করে বোঝানোর কিছু নাই, তো তোমরা এগুলো একটু রিডিং করবে না, এমসিকিউ হিসাবেও এই এনজাইমের এই ছকটা একবার পড়ে নিও। মূলত এই এনজাইমের জিনিসটা তোমার অবশ্যই জানা লাগবে এই প্রসেস বোঝার জন্য, প্লাস এমসিকিউর জন্য এই এনজাইমের ছকটা লাগবে। তো তোমরা এনজাইমের ছকটাও পড়ে নিবা যাতে তোমরা এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারো।
তো এই হলো মূলত এই রেপ্লিকেশনের ভিতরকার যে এমসিকিউ গুলো, ওইগুলো তোমাদেরকে আলাদাভাবে বলে দিলাম। আর প্রসেসটাও আমি কিভাবে বললাম, প্রথমে তোমাদেরকে কিওয়ার্ড গুলো আলাদা করলাম, কিওয়ার্ড গুলো পড়াচ্ছিলাম। তো প্রথমে পড়াইতে পড়াইতে তোমার ধরো কিওয়ার্ড পড়াইতে গেলে আসলে প্রসেসে চলে যাওয়া লাগে। তো যখন প্রাইমেস পর্যন্ত গেছিলাম, তো প্রাইমেসে যে আমার আসলে প্রসেসটা তোমাদেরকে বোঝানো লাগছে, তো আমি মোটামুটি তোমাদেরকে ভার্বালি প্রসেসটা বুঝাই দিছি। দেন ওই প্রসেস থেকেই তোমার কিওয়ার্ড গুলা বের করছি, আগে কিছু কিওয়ার্ড বলছি, কিওয়ার্ডের মধ্যে এনজাইম আছে, এনজাইমের কাজ পড়াইছি, কিওয়ার্ড গুলা কোনটা কি মোটামুটি সবই তোমাদেরকে পড়াই নিছি। পড়ানোর পরে আমি কি করলাম, পড়ানোর পরে তোমাদেরকে এখন তো মুখে বললাম, বলে দিলাম, এখন কেমনে তোমরা খাতায় গুছাই লাগবে ওই জন্য তোমাদেরকে 10 থেকে 12টা ধাপ বলে দিলাম। তো এই ধাপগুলো তোমরা তোমাদের খাতায় আমি যেমন দাগ দিয়ে দিয়ে বললাম ওরকম দাগ দিয়ে দিয়ে তোমাদের খাতায় লিখে রাখবা। ওই ধাপগুলা যদি তোমরা একবার দেখো তাহলে তোমার সবকিছু মনে পড়ে যাবে। তো আমি যেমন ধাপগুলা বললাম, আমি বলেছি, আগে বুঝাইছি, আমার বোঝানো আমার বলা দুইটা একত্রিত করে তোমাদের মাথা থেকে একটু খাটাই, তোমাদের মাথা আমার বলা, বই, তারপরে আমার বোঝানো সব একত্রিত করে তোমরা তোমাদের মতো ধাপগুলা লিখবা। আমি যা লিখতেছি তাই লিখবা, বাট তোমাদের ভাষায় লিখবা, বইয়ের ভাষায় লিখবা না, আমার ভাষায় লিখবা। ওইভাবে তোমরা ধাপগুলা লিখবা, লিখে এই অনুযায়ী তুমি পরীক্ষায় ওই 12টা ধাপ সংক্ষেপে তোমার পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবা। তাইলে তুমি মোটামুটি ধরো এটা গ আসুক ঘতে আসুক তুমি পুরা নাম্বার পেয়ে যাবা। এগুলো জিনিস। আর প্রসেস কি সেটাও তুমি বুঝে গেছো, কিওয়ার্ড গুলা বোঝা লাগবে, প্রসেস বোঝার জন্য কিওয়ার্ড গুলো আমি প্রথমে এক্সপ্লেন করে দিছি, প্লাস ভিতরে যে এমসিকিউ গুলো আসার মতো আছে ওইগুলো আলাদা করে দিছি। তো এই হলো আমার মূলত রেপ্লিকেশন প্রসেসটা। এখন কথা হলে 3টা প্রসেস আছে, এর মধ্যে রেপ্লিকেশন প্রসেসটাই একটু বেশি কমপ্লেক্স আর একটু বড়, অন্য 2টা প্রসেস একটু ছোট আছে, আর তোমার পরীক্ষায় রেপ্লিকেশন প্রসেসটাই বেশি আছে, তার জন্য রেপ্লিকেশন ইম্পর্টেন্স একটু বেশি। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, নেক্সট ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকে, আসসালামু আলাইকুম।